ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গত ভিডিওতে পঠন সেতু ষষ্ঠ শ্রেণীর গণিতের পার্ট 1 এই ভিডিওটি আমি দিয়েছি এবং সেই ভিডিওতে আমরা 24 পাতা পর্যন্ত আমরা আলোচনা করেছি। ঠিক আছে, বলেছিলাম যে একটা ভিডিওতেই এই পঠন সেতু ষষ্ঠ শ্রেণীর বইয়ে যতটা অংশ আছে পুরোটাই করব, কিন্তু ভিডিওটি অনেকখানি বড় হয়ে যাচ্ছিল বলে এটার আমি আরও পার্ট করছি। আশা করছি যে এই নেক্সট পার্ট মানে এই পার্টটাতেই শেষ হয়ে যাবে। তো আমি একটা ভিডিওতে শেষ করার চেষ্টা করছি, মানে একটা ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে এবং পাশে তোমরা জাস্ট এর আগের ভিডিওতে তোমরা পার্ট 1টা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের পড়াশোনা। 24 পাতা পর্যন্ত হয়েছে, আমরা জাস্ট ওর পরের পৃষ্ঠাটা শুরু করছি। এরপরে আছে আবৃত্ত দশমিক সংখ্যা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আবৃত্ত দশমিক সংখ্যা, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে মূল পাঠ্য বইয়ে যে আবৃত্ত দশমিক সংখ্যা রয়েছে সেটা তো তোমরা শিখছই। ওই চ্যাপ্টারটি করার সময় তোমাদের আগের ক্লাসের যে জিনিসগুলো প্রয়োজন শেখার সেগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে তোমরা কি শিখতে চলেছো, কোনো পূর্ণ সংখ্যাকে 10 দিয়ে, 100 দিয়ে, 1000 দিয়ে ভাগ করতে পারবো, আবৃত্ত দশমিক সংখ্যার ধারণা প্রকাশ করতে পারবো, মানে আবৃত্ত সংখ্যাটা কি সেইটুকুই এখানে বলা আছে। এবং ওইটাই আমি এখানে বলবো, যে যতটুকু তোমাদের আগের নলেজ দরকার, জ্ঞান দরকার, সেটাই আমি বলবো। আর আবৃত্ত দশমিক সংখ্যা আমার আলাদা ভিডিওতে বানানো আছে, যে কিভাবে আবৃত্ত সংখ্যাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারি বা সামান্য ভগ্নাংশ থেকে কিভাবে আমরা আবৃত্ত দশমিক সংখ্যা তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলেছে আমরা আলোচনা করছি। দেখো এখানে প্রথমে বলেছে আমার কাছে একটি কেক আছে, কিন্তু আমরা 10 জন, আমি 10 জনকে সমান ভাগে ভাগ করে দেব, আমরা প্রত্যেকে কত অংশ পাবো। অর্থাৎ এখানে 1কে 10 দিয়ে ভাগ করলে কত হবে সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে আমি এখানে সিম্পল তোমাদেরকে বলছি, দেখো মনে করো আমরা 3কে 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখব কিভাবে। আমরা ওপরে যেটা মানে লবে যেটা আছে সেটাকে লিখলাম এবং আমরা দেখছি যে হরে একের পরে কতগুলো শূন্য আছে সেটা আমরা দেখে নেব। তাহলে এখানে দেখছি যে 2টো শূন্য আছে, তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা, এখানে 3কে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে লিখেছি, তাহলে এর দশমিক ডান দিকে আছে যেটা আমরা লিখিনি। ঠিক আছে, এই দশমিক স্থানটাকে মানে এই দশমিকটাকে আমরা 2 ঘর বাম দিকে সরাবো, যেহেতু এখানে 2টো একের পরে শূন্য আছে। তাহলে 1 এবং জায়গা নেই বলে একটা শূন্য দিয়ে আমরা দশমিকটি বসিয়ে দিলাম। তাহলে 3-এর 100 একে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এখানে 0.03 হয়, 0.03। ঠিক আছে, তাহলে এখানে 1-এর 10কে যখন ভাগ করছি, যেহেতু একের পরে একটা শূন্য আছে তাই 1-এর বাঁ দিকে দশমিকটা সরে গিয়ে বসেছে, পরিষ্কার। একইভাবে এখানে ভাগ করা হয়েছে 1-এর 100, মানে 1কে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে উত্তর কী আসবে, বা দশমিক ভগ্নাংশে 1-এর 100কে লিখলে কি পাওয়া যাবে সেটা এখানে বলা আছে। তাহলে 1 যেহেতু পূর্ণ সংখ্যা, 1-এর পরে 2টো শূন্য দিয়ে ভাগ করছে, তাই দশমিকটা বাম দিকে 2 ঘর সরবে। এখানে দশমিক আছে অদৃশ্য অবস্থায়, তাহলে এখানে 1 ঘর এবং জায়গা নেই বলে 10 শূন্য দিয়ে একটা আমরা দশমিকটি বসিয়ে দিলাম। তাহলে 0.01 বা 0.01 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, একইভাবে আমরা 5 ভাজিত 10কে লিখতে পারি 0.5, 5 ভাজিত 100কে লিখতে পারি আমরা 0.05, 5 ভাজিত 1000কে লিখতে পারি 0.005, পরিষ্কার। এরপরে দেখো এবার 23কে ভাগ করলে কি পাবো দেখি, অর্থাৎ যদি 23কে 10 দিয়ে ভাগ করা হয় তাহলে তুমি কত পাবে। তাহলে আমরা যেমনভাবে করছিলাম যে 23কে ভাগ করছি, তাহলে 23 লবে থাকবে আর হরে থাকবে 10। ঠিক আছে, তাহলে একই নিয়ম যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা দেখব যে পূর্ণ সংখ্যা 23 আমরা লিখে দিলাম, লবে যেটা আছে সেটাকে আমরা এখানে লিখলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একের পরে একটা শূন্য আছে। তাহলে 23 যেহেতু পূর্ণ সংখ্যা আমরা প্রথমে ভাবছি, তাহলে 23-এর এই জায়গাতে দশমিকটি আছে। এখন ভাগ যেহেতু, তাই বাম দিকে 1 ঘর সরণ ঘটবে। কেন 1 ঘর সরণ ঘটবে, কারণ একের পরে একটাই শূন্য আছে, তাহলে দশমিকটা 2 এবং 3-এর মাঝখানে বসে যাচ্ছে। তাহলে 23কে 10 দিয়ে ভাগ করলে 2.3 উত্তর হবে এবং সেটাই ভাগ করে এখানে বলা আছে। এরপর দেখো মনে রাখার বিষয় বলে এখানে একটা বাক্স করা আছে, সেখানে কি কি বলা আছে। কোনো পূর্ণ সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু বাম দিকে 1 ঘর পরে বসে, কোনো পূর্ণ সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু 2 ঘর পরে বসে, কোনো পূর্ণ সংখ্যাকে 1000 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু 3 ঘর পরে বসে। ঠিক আছে, আমরা পরের পৃষ্ঠায় চলে এসেছি। নিজে করি এখানে কিছুগুলো অঙ্ক তোমাকে দেওয়া আছে, 9 ভাজিত 10, 9 ভাজিত 100, 9 ভাজিত 1000
এগুলোকে তোমরা যেমনভাবে শিখলে সেইভাবে তোমরা করবে, এখানে অসুবিধার কিছু নেই। যেমন 9 ভাজিত 1000 যদি হয়, তাহলে আমরা কেমন উত্তর করব, যে 9 প্রথমে লিখব, ঠিক আছে, 9কে আমরা লিখব। আর আমরা দেখছি যে 1-এর পরে 3টে শূন্য এখানে আছে, 3টে এখানে শূন্য আছে, তাই 9-এর থেকে আমরা 9-এর ডান দিক থেকে বাঁ দিকে 3 ঘর দশমিকটাকে সরাবো, 1, 2 এবং 3। তাহলে 0.009 এটা হবে উত্তর, ঠিক আছে। এখন যদি 87কে 1000 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা 87 এখানে লিখব পূর্ণ সংখ্যা হিসাবে। তাহলে 87 ডান দিকে দশমিক এখন আছে, একে বাম দিকে আমরা ক ঘর সরাবো, 3 ঘর, কারণ 1-এর পরে 3টে শূন্য আছে, 1, 2 এবং 3। তাহলে 0.087 এই উত্তরটা হবে, ঠিক আছে। এইভাবে তোমরা নিজে করিগুলো নিজেরা করবে। তোমরা আশা করি সবাই পারবে, যেভাবে বইয়ে বলা আছে, বোঝানো আছে, তোমরা সব বুঝতে পারবে। এরপরে দেখো এখানে কি বলেছে, 1 মিটার লম্বা ফিতেকে সমান 6টি টুকরো করার চেষ্টা করি, প্রতি টুকরোর দৈর্ঘ্য কী পাই দেখি। তাহলে 1 মিটার লম্বা ফিতে আছে, সেই ফিতেটিকে 6টি ভাগ করবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো ভাগটা করার সময় কীরকম আসছে, দেখো এখানে ভাগটা করাই আছে, যে 10 আছে, 6 দিয়ে ভাগ করছি, তাহলে 6 1-কে 6 তো হয়েই গেল, ঠিক আছে। 1 মিটার লম্বা, তাহলে প্রথমত 1কে যেহেতু ভাগ করছি তাহলে যাচ্ছে না, তাই আমরা দশমিক দিলাম এবং সেই জন্য আমরা এখানে একটা 0 পাচ্ছি। তাহলে 6 1-কে 6 এখানে বসালাম, বিয়োগ করে নিয়ে 4 পাচ্ছি এবং একটা 0 নিচ্ছি। আবার দেখো 6 6 36 হচ্ছে, বিয়োগ করছি তো আবার 4 ফিরে আসছে। আবার যদি তুমি 6 খাও তাহলে এখানে 36 পাবে 4। তাহলে এইভাবে দেখতে থাকবো, এই 4 বারবার চলেই আসবে, ঠিক আছে। আর এইখানে যেখানে আমরা ভাগফল পাবো সেখানে আমরা 0.1666666 এভাবে চলতেই থাকবে, ঠিক আছে। এই সকল ক্ষেত্রে যখন আমরা দেখব যে কোনো একটা অঙ্ক বা দুটো অঙ্ক বারবার রিপিট করছে, বারবার ফিরে আসছে, এই ধরনের দশমিক সংখ্যাকে আবৃত্ত সংখ্যা বলা হয়। দেখো এখানে লেখা আছে, যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের কি বলবো। বলেছে যে সব দশমিক সংখ্যার দশমিকের পরে অসংখ্য অঙ্ক আছে তাদের আমরা অসীম দশমিক সংখ্যা বলবো। যেমন 0.1666, মানে দেখো এখানে অসীম কেন বলেছে, কারণ দেখো 6 এর তো শেষ নেই, তুমি যতবার 6 খাওয়াবে ততবার এখানে 36 আসবে, বিয়োগ করলে 4 আসবে, আবার তুমি একটা 0 পাবে, তুমি 6 খাওয়াবে আবার তুমি 36 পাবে, ঠিক আছে। তাহলে এই ধরনের দশমিক ভগ্নাংশকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আবৃত্ত কথাটি এখানে কেন লেখা আছে, যে পরবর্তী ক্লাসে বলছি না, এই ক্লাসেই তোমরা যখন মূল পাঠ্য বই পড়াশুনো করবে তখন আবৃত্ত সংখ্যাতে তোমরা দেখতে পারবে যে এই যে বারবার ফিরে আসছে যে অঙ্কগুলো দশমিকের পরে, সেগুলোকে আবৃত্ত দশমিক সংখ্যা বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা বলা হয়, ঠিক আছে। এখানে নিজে করি একটা আছে, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। দেখো এরপর পরের পৃষ্ঠাতে আমরা চলে যাচ্ছি, 27 পেজ, সুষম ঘনবস্তুর গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। তাহলে এই অধ্যায়ে কী কী আমরা শিখব প্রথমে দেখে নিচ্ছি। বিভিন্ন ঘনবস্তু চিনতে পারবো, বিভিন্ন ঘনবস্তু ও তার মাত্রার ধারণা প্রকাশ করতে পারবো, বিভিন্ন ঘনবস্তু তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা নির্ণয় করতে পারবো, ঘনবস্তু তলের ধারণা প্রকাশ করতে পারবো। তাহলে এখানে ঘনবস্তু সম্পর্কে কিছু কিছু তোমাদের বলা আছে, যে সকল জিনিসপত্রগুলো তোমাদের ক্লাস 6-এ কাজে লাগবে, অর্থাৎ 4-5-এর কিছু জ্যামিতিক ধারণা ঘনবস্তু সম্বন্ধে তোমাদের প্রয়োজন আছে, যেগুলো ক্লাস 6-এ পাঠ্য বই পড়ানোর সময় তোমাদের কাজে লাগবে। তাই এগুলোকে তোমাদের রেমিনিস করা বা যারা শেখনি তাদেরকে শেখানোর জন্য এখানে লেখা আছে। তাহলে প্রথমে আছে যে ঘনবস্তু কাকে বলে, তোমরা এখানে পড়বে, যে বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাকে ঘনবস্তু বলে। প্রতিটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, ঘনবস্তুর 3টি মাত্রা থাকে, এটা আমরা অনেকেই জানি, যে তাই ঘনবস্তুকে ত্রিমাত্রিক বলা হয়। কী কী মাত্রা থাকে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, এই 3টি মাত্রা থাকে বলে আমরা ঘনবস্তুকে ত্রিমাত্রিক বলি, 3টে মাত্রা আছে বলে। তাহলে তাদের উদাহরণ এখানে ইট আমরা বলতে পারি, একটা গোটা ইটের উপরিতল মসৃণ সমতল, আবার ভাঙা ইটের উপরিতল উঁচু নিচু, তাই তলটি বক্রতল। তাহলে এখানে তলের ধারণা দেওয়ার জন্য একটি গোটা ইট এবং একটি ভাঙা ইটকে বলা হয়েছে। তাহলে বই, ইট প্রভৃতি ঘনবস্তুকে আয়তঘন বা সমকোণী চৌপল বলা হয়। তাহলে এই সকল নলেজগুলো বা এই সকল ধারণাগুলো তোমাদের প্রয়োজন আছে। এদের 6টি সমতল আর 12টি ধার, 8টি শীর্ষবিন্দু থাকে, ঠিক আছে। তাহলে এগুলো শিখে গেলে যে ঘনক যদি আমরা একটা আঁকি, যেমন এখানে ঘনক এখানে আঁকাই আছে, তাহলে এদের তল সংখ্যা যদি আমরা বিচার করি, আমরা যদি গুনি, তাহলে দেখব তল সংখ্যা উপরে নিচে একটা দুটো, আর সাইডে তোমার 4টা থাকলে 6টা তল থাকে, সমতল 6টা থাকে, ঠিক আছে। আর ধার সংখ্যা যদি আমরা গুনি তাহলে উপরে 4টা নিচে 4টা,
8টা হলো, আর সাইডে সাইডে তোমার 4টা, 12টা তুমি ধার সংখ্যা পাবে। আর শীর্ষবিন্দু মানে যে যে বিন্দুতে অনেকগুলি সরল রেখাংশ এসে মিলেছে সেটাকে শীর্ষবিন্দু বলছি আমরা। সেই শীর্ষবিন্দু যদি আমরা গুনি তাহলে ওপরে পাবো আমরা 1 2 3 4 4টা, আর নিচে পাবো 1 2 3 4 4টা, তাহলে 4 এবং 4-এ 8টি শীর্ষবিন্দু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কোনো ঘনবস্তুকে তুমি যদি নিয়ে পর্যালোচনা করো তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে এই 6টি সমতল, 12টি ধার, 8টি শীর্ষবিন্দু থাকে, সেটি তুমি পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে। এরপর দেখো এখানে লুডোর ছক্কার প্রতিটি তল বর্গাকার। ঠিক আছে, এইখানে এতদূর পর্যন্ত যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছিল আয়তঘন বা সমকোণী চৌপল। এখন তোমাকে উদাহরণ দেওয়া হচ্ছে লুডোর ছক্কা, অনেকটাই সমকোণী চৌপল, মানে সমকোণী চৌপল তো হচ্ছেই, আয়তঘন কিন্তু একটু আলাদা। কি হয় যে এখানে তোমার যতগুলো ধার থাকে, যতগুলো বাহু থাকে, এগুলো সব সমান হয়। লুডোর ছক্কা আমরা সবাই দেখেছি, তাহলে এই ধরনের ঘনবস্তুকে বলা হচ্ছে ঘনক। ঠিক আছে, তাহলে এখানে সমতল সংখ্যাও 6টা হবে, ধারের সংখ্যাও 12টা হবে, 8টি শীর্ষবিন্দুও পাবে। ঠিক আছে, ঘনককে আমরা আয়তঘনক বা সমকোণী চৌপলও বলতে পারি। এর বৈশিষ্ট্য কি আলাদা আছে যে এর যেমন এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা, এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলোই একই। যে কোনো ঘনকের আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান পাই। ঠিক আছে, তাহলে এই সকল ধারণাগুলো তোমাদের কাজে লাগবে। তাহলে তোমরা শিখে গেলে যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হয়। ফুটবলের একটি মাত্র তল যেটি বক্রতল। ফুটবলের উপরে যে তলটা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা একটাই তল ওখানে পাই এবং তলটি সমতল নয়, বক্রতল। ফুটবলের আকারের ঘনবস্তুকে বলা হয় গোলক। গোলকে কোনো শীর্ষবিন্দু বা ধার নেই। ঠিক আছে, ঠিক মাঝখান থেকে আধা আধি কাটা তরমুজ আকারের ঘনবস্তুকে অর্ধগোলক বলা হয়। তোমাদের সহজভাবে বোঝানোর জন্য তরমুজকে নেওয়া হয়েছে। তরমুজকে যদি একটা গোলক ধরা হয়, তার ঠিক মাঝামাঝি যদি আমরা কেটে দিই তাহলে এক একটা যে অংশ পাবো সেই এক একটা অংশকে অর্ধগোলক বলা হবে। নিরেট অর্ধগোলকের একটি সমতল এবং একটি বক্রতল। ঠিক আছে, যদি নিরেট অর্ধগোলক হয় তাহলে দেখো একটা ফুটবলের তো একটা তল ছিলই। ঠিক আছে, যখনই কাটা হলো তাহলে মাঝখানে যে অংশ বরাবর কাটা হয়েছে সেখানে একটি সমতল উৎপন্ন হয়, তাহলে সেই তলটি সমতল হয় এবং বাকি যে তলটি পড়ে থাকে সেটি গোলাকার যে তলটি থাকে সেটাকে বলা হয় বক্রতল। আইসক্রিমের কোণ, ভেলপুরির ঠোঙা ইত্যাদি ঘনবস্তুকে শঙ্কু বলে। মানে তোমাদের শঙ্কু কী ধরনের হয় দেখতে হয়, তার জন্য তোমাদের এই সকল যে সকল জিনিসপত্রগুলো তোমরা সবাই জানো, আইসক্রিমের কোন আইসক্রিম তোমরা খেয়েছো, ভেলপুরির ঠোঙা, এই সকলগুলোকে শঙ্কু আকৃতির ঘনবস্তু বলা হয়। শঙ্কুর একটি সমতল থাকে এবং একটি বক্রতল থাকে। এই যে নিচের দিকে তলটা চিত্রতে তোমরা দেখতে পাচ্ছ, এই নিচের দিকে তলটা হচ্ছে সমতল এবং এই কার্ভ যে হেলানো যে তলটা আছে সেটাকে বলা হচ্ছে বক্রতল। শঙ্কুর একটি সমতল, একটি বক্রতল এবং একটি শীর্ষবিন্দু, এইটাকে শীর্ষবিন্দু বলা হয়। ঠিক আছে, এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো পরের পৃষ্ঠায় বলা আছে পাইপ, আলকাতরা ড্রাম আকৃতির ঘনবস্তুকে চোং বলে। আগেরটা আমরা শঙ্কু শিখলাম, এখানে চোং কি বলা হচ্ছে, এদের একটি বক্রতল, দুটি সমতল ও দুটি ধার বা প্রান্তরেখা থাকে। ঠিক আছে, তাহলে এগুলোকে প্রান্তরেখা বলছে এবং এই যে গোলাকার যে অংশগুলো সেগুলো সমতল হচ্ছে এবং মাঝের যে তলটা সেটা বক্রতল। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে একটি চোঙে, একটি নিরেট চোঙে, অবশ্যই নিরেট চোঙে বলতে হবে, ফাঁপা চোঙে এই সমতলগুলো পাবে না যেহেতু ফাঁপা থাকে। তাই নিরেট চোঙে কটি তল থাকে তখন তোমাকে বলতে হবে যে দুটি সমতল এবং মাঝের তলটি বক্রতল থাকে, অর্থাৎ 3টি তল থাকে, দুটি সমতল একটি বক্রতল। পাশের ছবিটি একটি পিরামিডের ছবি। এই ছবিটি বলছে একটা পিরামিডের, এদের তলদেশ চতুর্ভুজাকার। তাহলে এর যে যে তলটার উপরে দাঁড়িয়ে আছে সেটা চতুর্ভুজ। এর 4টি পার্শ্বতল, তাহলে 4টি পার্শ্বতল দেখো, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে এবং পেছন দিকে একটা, তাহলে 4টি পার্শ্বতল। পার্শ্বতলগুলির অগ্রভাগ একটি বিন্দুতে মিলিত হয়েছে, মানে একদম সামনেরটা দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটা শীর্ষবিন্দু বলা হয়। তাহলে এই কনসেপ্টটা এলো যে কোনটাকে তুমি পিরামিড বলবে। পাশের পিরামিডের ভূমি ত্রিভুজাকার। দেখো তাহলে ত্রিভুজ, যেমন চতুর্ভুজাকার পিরামিড হয় সেরকম ত্রিভুজাকার পিরামিডও হয়, সেরকম পঞ্চভুজাকার পিরামিডও হয়। যেমন যেমন তলগুলো থাকে সেইভাবে পিরামিডের নামকরণ করা হয়। তাহলে পাশের পিরামিডটির ভূমি ত্রিভুজাকার, এটা যেমন পিরামিড, এর একটা আলাদা নাম হয় সেটা হচ্ছে চতুস্তলক, একে চতুস্তলকও বলা হয়। এর 4টি তল, নিচে যে তলটার উপর ভর করে দাঁড়িয়ে আছে সেটি একটি এবং এর 3 দিকে 3টি তল থাকে। তাহলে সবে মিলে তোমার 4টি তল হচ্ছে, পার্শ্বতল 3টি। তোমাকে প্রশ্ন যদি করে পার্শ্বতল, তাহলে যে তলটার উপর ভর করেও দাঁড়িয়ে আছে সেটা বাদ দিয়ে বাকি যে তলগুলো রয়েছে সেগুলো হচ্ছে পার্শ্বতল। তাহলে পার্শ্বতলের সংখ্যা হচ্ছে 3টি। বই, বল, ফাঁপা নল প্রভৃতি ঘনবস্তু সুষম আকৃতির ঘনবস্তু, কিন্তু ভাঙা ইট, পাথরের টুকরো, মাটির ডেলা প্রভৃতি অসম আকৃতির ঘনবস্তু।
এখানে মনে রাখতে হবে ত্রিমাত্রিক বস্তু ঘনবস্তু তল দুই প্রকার হয়, একটি সমতল এবং অপরটি বক্রতল। পরিষ্কার। এরপরে নিজে করিতে কিছু কিছু প্রশ্ন তোমাদেরকে করা আছে, এগুলো তোমরা নিজে করবে, কারণ আমি এগুলো সবগুলোই আলোচনা করলাম এখন, সেগুলোকেই প্রশ্নাকারে এখানে দেওয়া আছে। তাই তোমরা যখন এই নিজে করিটি করবে, তোমরা পুরনো বইগুলো যেগুলো তোমরা পেয়েছো ক্লাসে, এই বইটা ছাড়াও তোমাদের ক্লাস 4-এর বই বা ক্লাস 5-এর বই, এগুলো পড়ে নিয়ে তোমরা এই নিজে করিটি নিজে সমাধান করবে। এরপরে আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু। এই চ্যাপ্টারটা তোমরা যদি পড়ো তাহলে তোমরা কী কী শিখবে সেটা প্রথমেই লেখা আছে, যে কোনো ধনাত্মক সংখ্যার গুণনীয়ক নির্ণয় করতে পারবে, দুটি সংখ্যার গসাগু নির্ণয় করতে পারবে, কোনো ধনাত্মক সংখ্যার গুণিতক নির্ণয় করতে পারবে, গুণনীয়ক ও গুণিতকের পার্থক্য নিরূপণ করতে পারবে, দুটি সংখ্যার লসাগু নির্ণয় করতে পারবে, তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে পারবে, তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করতে পারবে। দেখো এখানে গুণনীয়ক হলো যে সংখ্যা দিয়ে প্রদত্ত সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। যদি এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ না হয় তখন সেটাকে বলা হয় গুণনীয়ক। যেমন 86কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, অর্থাৎ 2 হচ্ছে 86-এর একটি গুণনীয়ক। ঠিক আছে, 86-এর গুণনীয়ক হচ্ছে 2। গুণিতক কি? কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যায়। যেমন এখানে উদাহরণ দেওয়া যায় 13কে 1 দিয়ে গুণ করলে 13 পাওয়া যাবে, আবার 13কে 5 দিয়ে গুণ করলে 65 পাওয়া যাবে। তাহলে 13 এবং 65 দুটোই হচ্ছে গুণিতক। ঠিক আছে, তাহলে গুণিতকের সংখ্যা কিন্তু অসীম, তুমি যত দিয়ে গুণ করতে পারো। এখানে যেমন 5 দিয়ে গুণ করেছে, কেউ 4 দিয়ে গুণ, কেউ 10 দিয়ে গুণ, 12 দিয়ে গুণ। তাহলে গুণ করার পরে যে সংখ্যাগুলো পাচ্ছ সেগুলোকে গুণিতক বলা হচ্ছে। এখানে গুণনীয়ক এবং গুণিতকের পার্থক্য দেওয়া আছে, দেখো পড়ে দিচ্ছি। প্রত্যেক সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক 1, প্রত্যেক সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক হচ্ছে সেই সংখ্যা নিজে। ঠিক আছে, তাহলে পার্থক্যটা প্রথমেই বলে দিয়েছে যে তুমি যখন গুণনীয়ক নির্ণয় করবে তখন প্রথম যে গুণনীয়কটা হবে সেটা হবে 1, আর তুমি যখন গুণিতক নির্ণয় করবে তখন প্রথম গুণিতকটা হবে সেই সংখ্যা নিজে। প্রত্যেক সংখ্যার বৃহত্তম গুণনীয়ক সংখ্যাটি হচ্ছে নিজে। গুণনীয়ক তুমি যখন নির্ণয় করবে তখন তুমি সবার থেকে বড় যে বৃহত্তম যে গুণনীয়কটি পাবে সেটা হচ্ছে ও নিজে, যার তুমি বার করছো সেটা হবে। কিন্তু গুণিতকের সংখ্যা যেহেতু অসংখ্য, গুণিতকের সংখ্যা বা কোনো সংখ্যার বৃহত্তম গুণিতক নির্ণয় করা সম্ভব নয়, কারণ গুণিতক তো অসংখ্য হয়, যে যেমন খুশি পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে পারে, তাই এটা নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে, এরপরে আসছে গুণনীয়ক প্রদত্ত সংখ্যার সমান বা প্রদত্ত সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতম হয়। গুণনীয়ক তুমি যখন নির্ণয় করবে তখন যে সংখ্যাটি তার সমান হতে পারে বা তার থেকে কম হতে পারে, কিন্তু গুণিতকের বেলায় যেহেতু অসংখ্য গুণিতক আমরা নির্ণয় করতে পারি, তাই কেমন বলেছে দেখো, গুণিতক প্রদত্ত সংখ্যার সমান বা প্রদত্ত সংখ্যা অপেক্ষা বৃহত্তর হয়, সবসময় বেশি হবে, কারণ ওর তো শেষ নেই। এখানে 24-এর গুণনীয়ক নির্ণয় করা আছে, আমরা উৎপাদক আকারে এখানে বার করা আছে। 24কে যখন 2 দিয়ে ভাগ করি 12 পাই, আবার 12কে 2 দিয়ে ভাগ করলে 6 পাই, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাই। তাহলে এর গুণনীয়কগুলো কীরকম হবে দেখো, তাহলে 24-এর গুণনীয়কগুলি যদি আমরা বার করি তাহলে প্রথমে 1 পাবো, 2 পাবো, যেগুলো দিয়ে ভাগ করা যায়, 3 পাবো, এবং ভাগ করার সাথে সাথে তুমি এগুলোও লিখতে পারো। দেখো 1 দিয়ে ভাগ করলে 24 পাবো, 2 দিয়ে ভাগ করলে 12, 3 দিয়ে ভাগ করলে 8, 4 দিয়ে ভাগ করলে 6। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে গুণনীয়ক। তা দেখো এই উৎপাদক পদ্ধতিতেও বার করতে পারি এবং ভাগ পদ্ধতিতেও আমরা বার করতে পারি। এরকমভাবে ভাগ করে করে যদি তুমি বার করো তাহলে কোনো অসুবিধা নেই। দেখো পরের পৃষ্ঠায় 8-এর 4টি গুণিতক লিখতে বলেছে, তাহলে আমরা 8-কে 8, 2 গুণে 16, নামতা যেভাবে লিখি সেভাবে 4টি লিখে দিলেই হলো। গসাগুর পুরো নাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দুটি সংখ্যার একই গুণনীয়ক থাকলে ওই গুণনীয়কটিকে সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক বলে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের সাধারণ গুণনীয়ক বলে একটা নতুন জিনিস আসলো, আমি ওটা বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখো 8-এর গুণনীয়ক বার করা আছে। 8-এর গুণনীয়ক 1 হচ্ছে, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 পাবো, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 পাবো, তাহলে এগুলো হচ্ছে 8-এর গুণনীয়ক। একইভাবে 12-র গুণনীয়ক যদি আমরা বার করি তাহলে 1 তো পাবোই, সবার থেকে ছোট গুণনীয়ক, সেটা ভাগ করলে 12 পাবো, 2 দিয়ে ভাগ করলে 6 পাবো, 3 দিয়ে ভাগ করলে 4 পাবো, তাহলে এগুলো হচ্ছে 12-র সাধারণ গুণনীয়ক। এরপরে দেখবো এই দুটোর মধ্যে কোনগুলো সাধারণ আছে। দেখো 1 আছে, 1 দুটোতেই আছে, 2 দুটোতেই আছে, আবার দেখো 4 দুটোতেই আছে। তাহলে 1, 2 এবং 4 হচ্ছে 8 এবং 12-র সাধারণ গুণনীয়ক। ঠিক আছে,
এরপরে দেখো এখানে একটা মোটা কালো কালিতে লেখা আছে যে অর্থাৎ দুটি সংখ্যার বৃহত্তম সাধারণ গুণনীয়ককে গসাগু বলে। তাহলে যখন আমরা গুণনীয়ক বার করছি সবার থেকে যে বড় সাধারণ গুণনীয়কটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। পরিষ্কার? এরপরে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু, যেমন এখানে আমরা ইলাবোরেট করে আমরা পরপর লিখে যেমন গসাগু নির্ণয় করেছি, উৎপাদকের মাধ্যমে আমরা বের করতে পারি। দেখো কিভাবে করেছে। 32 এবং 36-এর গসাগু নির্ণয় এখানে করেছে। 32-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, 36-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম ঘর কেটে কেটে। ঠিক আছে, তাহলে 32-এর মৌলিক উৎপাদকগুলো এখানে আমরা লিখলাম গুণ আকারে, যেগুলো আমরা এখানে পেয়েছি 2 2 2 2 এবং 2। একইভাবে 36-এরও লিখেছি 2 2 3 এবং 3। তাহলে এরপরে আমরা গুণ আকারে লেখার পরে দেখব যে কোনগুলো কমন আছে, কোনগুলো সাধারণ আছে দুটোতেই। তাহলে এখানে একটা 2 একটা 2, এখানে একটা 2 এখানে একটা 2। আবার দেখো আর কিন্তু কোনো কমন নেই। ঠিক আছে, তাহলে দেখো এখানে 32 এবং 36-এর সাধারণ মৌলিক উৎপাদকগুলো হলো 2 এবং 2, যেগুলোতে আমি দাগ দিলাম। তাহলে এদের গুণফল হচ্ছে 4। তাহলে এইভাবেও আমরা গসাগু নির্ণয় করতে পারি। এরপরে আসছে লসাগু। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যেমন এখানে 6 8 এই দুটোর উদাহরণ দেওয়া আছে। 6-এর গুণিতকগুলো এখানে লেখা আছে, গুণিতক তো অসীম, তাই এখানে কিছুগুলো 48 পর্যন্ত লেখা আছে। আর 8-এর গুণিতকও তোমার 48 পর্যন্ত লেখা আছে। কেন? কারণ ওই সাধারণ গুণিতকটা দেখানোর জন্য তোমাদের এত দূর পর্যন্ত করা আছে। পরিষ্কার? যে যতদূর খুশি করতে পারে প্রয়োজন মতো। তাহলে 6 এবং 8-এর সাধারণ গুণিতকগুলি হলো কোনটা কোনটা দেখো। 6-এর গুণিতক বার করতে গিয়ে এখানে 24 পাওয়া গেছে, আবার 8-এর গুণিতক বার করতে গিয়ে এখানে 24 পাওয়া গেছে। তাহলে 24 যেহেতু দুটোতেই আছে, তাহলে এগুলো সাধারণ গুণিতক 6 এবং 8-এর। আবার দেখো 48 আরেকবার এটা ফিরে এসছে, তাহলে প্রথমটা পাওয়ার পরে 2 দিয়ে গুণ করলেই কমন হবে। ঠিক আছে, তাহলে 24 দুগুণে 48, আবার 24 দুগুণে 48 দুটো ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দুটো যদি তোমাকে সাধারণ গুণিতক লিখতে বলে সেক্ষেত্রে আমরা এইভাবেও করতে পারি যে প্রথমটা বের করে নিয়ে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে 6 এবং 8-এর সাধারণ গুণিতকগুলি হলো 24 এবং 48। দেখো এখানে কি বলেছে, তাদের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 24। তাদের মধ্যে 24 ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, তাই 6 এবং 8-এর লসাগু হচ্ছে 24। তাহলে এইভাবে আমরা লসাগু নির্ণয় করতে পারি। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। আর সোজা পদ্ধতি এবং আমরা যেটা ব্যবহার করব বারবার সেটা হচ্ছে মৌলিক উৎপাদক নির্ণয়ের মাধ্যমে, যেভাবে আমরা গসাগু একটু আগে শিখলাম। ঠিক আছে, তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যের জন্য আমরা অন্য আরেকটা উদাহরণ এখানে নিয়েছি, সেটা হচ্ছে 45 এবং 75। 45কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম যেভাবে আমরা জানি, 75কেও আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং পাশে গুণ আকারে সেগুলোকে লিখলাম। এরপরে আমরা দেখব যে সাধারণ উৎপাদক প্রথমে কে কে আছে। ঠিক আছে, তাহলে সাধারণ উৎপাদক কে কে আছে দেখো আমি দাগ দিচ্ছি। প্রথমে এই 3টাকে দাগ দিলাম, এখানেও আছে। ঠিক আছে, এখানে একটা 5 আছে আর এখানেও একটা 5 নিয়ে নিলাম। তাহলে 3 এবং 5কে আমরা যখন লসাগু নির্ণয় করব তখন 3 এবং 5কে প্রথমে লিখে নেব, যেগুলো দুটোতেই আছে। এবং পরে যেগুলো পড়ে আছে, যেমন এখানে একটা 3 পড়ে আছে, এখানে একটা 5 পড়েছে, সেগুলোকেও লিখে দেবো 3 এবং 5। এবং তারপরে আমরা গুণ আকার করে যত হবে, যেমন এখানে 2 2 5 এসছে, তাহলে 2 2 5 হবে আনসার। বোঝা গেল? প্রথমে আমরা দুটোতেই আছে সেগুলোকে লিখব, তারপরে যেগুলো দেখো এখানে 3 পড়েছিল 3 লিখলাম, 75-এর 5 পড়েছিল 5কে লিখলাম, তারপরে গুণফল আকারে যেটা পাবো সেটা হচ্ছে লসাগু। পরিষ্কার? এরপরে আসছে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর মধ্যে সম্পর্ক। তাহলে সম্পর্ক কী পাবো দেখো, এখানে তোমাদেরকে বোঝানো আছে যে এটা আমাদের মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু কী হয়, সংখ্যা দুটির গুণফলের সাথে সমান হয়। মানে গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। আরও কিছু জিনিস মনে রাখতে হবে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে শেখার জন্য। কোনো সংখ্যার গুণনীয়ক ও গুণিতক নির্ণয় করা, সংখ্যাগুলির গসাগু লসাগু নির্ণয় করা, দুটি সংখ্যা ও তার গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক। তাহলে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দুটি সংখ্যার গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল হয়। পরের পৃষ্ঠায় কিছু নিজে করেই তোমাদের দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, তো যেমন 15 গুণনীয়ক বলেছে, 2-এর গুণিতক 9, এগুলো সব নিজেরা করবে, তাহলে তোমাদের ঝালাই হবে পুরনো পড়াগুলো। যেমন 3-এ বলে যে সংক্ষেপে উত্তর লিখি, দুটি সংখ্যার গুণফল 980, গসাগু 7 হলে লসাগুয়ের মান কত। তাহলে আমরা একটু আগেই শিখলাম যে গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল হয়। তাহলে গসাগু তো তোমাকে দেওয়া আছে, এখানে গসাগু তোমাকে 7 দেওয়া আছে, গসাগু 7 দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে 980। তাহলে 980কে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, 7 1-কে 7 হচ্ছে 2 8 7 4 28, 0টা কেটে উপরে চলে গেলো, তাহলে 140। ঠিক আছে, তাহলে 140 হয়ে যাবে তোমার লসাগুর মান। পরিষ্কার? দুটি সংখ্যার আমরা কি জানি যে গুণফল 980, দুটো সংখ্যার গুণফল 980, গসাগু 7,
তাহলে লসাগু কী হবে? আমরা জানি যে গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল হয়। তাহলে গসাগু যেহেতু 7 দেওয়া হয়, তাহলে 7 দিয়ে এটাকে ভাগ করলে আমরা লসাগু পেয়ে যাবে। তাহলে লসাগু হচ্ছে 140। বুঝে গেলে? এইভাবে তোমরা এই অঙ্কটাও করবে। এখানে তোমাদের দেওয়া আছে 3টি সংখ্যার গসাগু নির্ণয়। 3টি সংখ্যার গসাগুর বেলায় আলাদা আলাদাভাবে তুমি করতে পারো। 12কে তুমি মৌলিক উৎপাদক করলে, 16কে মৌলিক উৎপাদক করলে, 20কে মৌলিক উৎপাদক করলে, তারপর তুমি গসাগু নির্ণয় করতে পারো। বা এইভাবেও একসাথে ঘর কেটে করতে পারো, যে 12, 16, 20কে একসাথে লিখলে এরপর আমরা এখানে কোন সংখ্যাটা বসাবো, যে সংখ্যা দিয়ে 3টেকেই ভাগ করা যায়। দেখো 2 হচ্ছে এমন একটি মৌলিক সংখ্যা যেটি দিয়ে 12কে ভাগ করা যাবে, 16কে ভাগ করা যাবে এবং 20কে ভাগ করা যাবে। ভাগ করে 6 পাচ্ছি, 8 পাচ্ছি, 10 পাচ্ছি। আবার 6 আর 10কেও 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 3 6, 2 4 8, 2 5 10। এরপরে 3 4 5-এর ক্ষেত্রে কিন্তু এমন কোনো মৌলিক সংখ্যা নেই যাকে এই 3টেকে ভাগ করা যায় যেটা দিয়ে। ঠিক আছে? তাহলে 2 গুণিত 2 যেটা পাচ্ছ 4, সেটা হচ্ছে গসাগু। এইভাবে তোমরা এই নিজেগুলিগুলোকে সম্পন্ন করবে। এরপরে আসছে তথ্য সাজানো ও বিচার। ঠিক আছে? তথ্য সাজানো বিচার এই অধ্যায়টি পড়লে তোমরা কী কী শিখবে? চিত্রলেখ থেকে তথ্য সংগ্রহ করতে পারবে, কোনো তথ্যকে সাজাতে পারবে। যেমন এখানে তোমাদের একটা দেওয়া আছে, পিয়ালি তার স্কুলের বান্ধবীদের 1 সপ্তাহের অনুপস্থিতি নিচের ছবির মাধ্যমে প্রস্তুত করেছে। সোমবার, মঙ্গলবার, সোম থেকে শনি এখানে লেখা আছে, আর অনুপস্থিতি বান্ধবীর সংখ্যা এখানে তোমাকে দেওয়া আছে। কীভাবে দেওয়া আছে? দেখো, চিত্রের মাধ্যমে। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজটি মানে হচ্ছে একজন ছাত্রী। ঠিক আছে? তাই সোমবারে যেহেতু 4টা ত্রিভুজের ছবি আঁকা আছে, মানে সোমবারে 4 জন অনুপস্থিত ছিল। পিয়ালির 4 জন বান্ধবী অনুপস্থিত ছিল, যেহেতু অনুপস্থিতির সংখ্যাটি ত্রিভুজ আকারে প্রকাশ করা আছে। মঙ্গলবারে 2টি ত্রিভুজ, মানে 2 জন বান্ধবী আসেনি। বুধবারে 1 2 3 4 5 6টি, মানে 6 জন বান্ধবী আসেনি। বৃহস্পতিবারে 1 জন আসেনি। একই রকমভাবে তোমরা এটা রিড করতে মানে পড়তে পারবে। এবং এই যে এখানে তালিকা দেওয়া রয়েছে, এই তালিকা থেকে তুমি এই প্রশ্নগুলোর উত্তরও করতে পারবে। সবচেয়ে বেশি কবে অনুপস্থিত ছিল? তাহলে আমরা দেখবো যে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে সবার থেকে বেশি অনুপস্থিত ছিল। ঠিক আছে? তাহলে কবে উত্তর হবে? বুধবারে। শনিবার কতজন ছাত্রী অনুপস্থিত ছিল? তাহলে শনিবারে আমরা গুনবো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5 জন অনুপস্থিত ছিল। কোন দিন সবচেয়ে বেশি ছাত্রী উপস্থিত ছিল? তাহলে এটি একটি ভালো প্রশ্ন, যে কোন দিন সবচেয়ে বেশি ছাত্রী উপস্থিত ছিল। এর উল্টো প্রশ্নটা যদি আমরা ভাবি, তাহলে অনুপস্থিত যেদিন কম সেদিন সবচেয়ে বেশি উপস্থিত। তাহলে আমরা অনুপস্থিত কম দেখছি বৃহস্পতিবার, তাহলে আমরা উত্তর লিখবো যে বৃহস্পতিবারে সবচেয়ে বেশি ছাত্রী উপস্থিত ছিল। যে তালিকাটা তোমাকে এখানে দেওয়া আছে, সেই তালিকাটা হচ্ছে অনুপস্থিতির সংখ্যা। কিন্তু তোমাকে প্রশ্ন করেছে যে কোন দিন সবচেয়ে বেশি ছাত্রী উপস্থিত ছিল। তাই তোমাকে এটা ভাবতে হবে যে উপস্থিত সেই দিনেই বেশি থাকবে যেদিন অনুপস্থিতি কম হবে। তাহলে আমরা দেখছি চিত্রে বৃহস্পতিবারে 1টা ত্রিভুজ আছে, অর্থাৎ পিয়ালির 1 জন বান্ধবী আসেনি। তাহলে আমরা ভাবনা চিন্তা করে উত্তর দেব যে বৃহস্পতিবার সবচেয়ে বেশি ছাত্রী উপস্থিত ছিল। একই রকমভাবে তোমরা এই 3টে জিনিস করবে। ঠিক আছে? আর এখানে অঙ্কন প্রতিযোগিতার আর একটা এখানে লিস্ট দেওয়া আছে। এই লিস্টটা দেখে নিয়ে তোমরা পরের পৃষ্ঠার এই প্রশ্নের উত্তরগুলোকে করবে। এখানে আবার দেখো কিছু একটা দিয়েছে। এখানে বলেছে যে আমি 5টি পরিবারের মোট সদস্য সংখ্যা লিখে এনেছি। কি কি? প্রথম পরিবারে 4 জন, দ্বিতীয় পরিবারে 6 জন, তৃতীয়তে 4 জন, চতুর্থতে 6 জন, পঞ্চমে 7 জন। এই 5টি পরিবারের সদস্য সংখ্যার খবর জোগাড় করেছি। একে কি বলা হয়? একে বলা হয় তথ্য সংগ্রহ করা, এবং এই তথ্যকে কাঁচা তথ্যও বলা হয়, র ডেটা। কিন্তু আমি আমার কাঁচা লেখা থেকে সহজে কিছু বুঝতে পারছি না, তাই সাজিয়ে লেখার চেষ্টা করি। তাহলে পরিবারের সংখ্যা 4 জন, 6 জন, 7 জন। আমরা কি এটা কীভাবে বানাচ্ছে? যে এখানে দেখছে যে 4 জনের ফ্যামিলি কটা আছে? 1টা 2টো, তাহলে 4 লিখে এখানে 2টো দাগ দিল। 6 জন আছে এরকম ফ্যামিলির সংখ্যা হচ্ছে 6 হচ্ছে 2বার আছে, তাই 2বার টিক দিয়েছে। আর 7 জনের 1টা টিক দিয়েছে। তাহলে এইভাবে লিখলে একবার দেখে এই তথ্যগুলোকে অনেক সহজে বুঝতে পারা যায়। 4 জন সদস্যযুক্ত পরিবার 2টি আছে, তাই 2টো দাগ দিয়েছে। মানে যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে। এবং নিজে করিতে তোমাকে একটা প্রশ্ন দেওয়া আছে যে উপরের মতো একটি তথ্য সংগ্রহ করে একটি টেবিল প্রস্তুত করি। তাহলে তোমরা এটা চেষ্টা করবে, তাহলে তোমাদের পুরনো পড়াটা ঝালাই হবে, এবং সাথে সাথে ষষ্ঠ শ্রেণীর যে পড়াটা আছে সেটা তোমাদের পড়তে গিয়ে অনেক সুবিধা হবে। চলে যাচ্ছি পরের অংশে, যেখানে আছে রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। এই অধ্যায়টি যদি তোমরা পড়ো তাহলে কী কী শিখতে পারবে? বিন্দুর ধারণা,
রেখাংশের ধারণা, সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দুর ধারণা, সরল রেখা বক্ররেখার ধারণা, সমান্তরাল সরেখা ও পরস্পর সেই সরেখার ধারণা প্রকাশ করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কী কী, প্রথমে বিন্দু সম্বন্ধে আমি বলবো, অবশ্যই সবগুলো পড়বে, কিন্তু আমি ভিডিওটির দৈর্ঘ্য ছোট করার জন্য আমি তোমাদেরকে আরও কমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের বিন্দু বলা আছে। বিন্দু বলতে বোঝায় এমন একটি চিত্র, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, তাকে বলা হচ্ছে বিন্দু। ঠিক আছে, তাহলে বিন্দু হচ্ছে, আমরা যেমন পেনে একটা ডট দিলাম, তাহলে ডট হচ্ছে এমন একটা জিনিস যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা মাপতে পারবো না, কিন্তু অবস্থিতিটা বুঝতে পারবো। যেমন এখানে আমরা বুঝতে পারছি, আমি এখানে একটা বিন্দু দিয়েছি, তোমরা বুঝতে পারবে, কিন্তু অনুভব করতে পারবে যে এখানে একটা জিনিস আছে, কিন্তু আগে মাপতে পারবে না, তখন এটাকে আমরা বিন্দু বলি। বিন্দুগুলিকে আমরা ইংরেজির ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি। যেমন এখানে দুটি বিন্দু নিয়ে এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল দিয়ে ডিনোট করেছে। রেখাংশ, দুটি বিন্দু দেখো সি এবং ডি আছে, তাকে যদি একটি লাইন দিয়ে যোগ করছি, যোগ করে যে রেখাংশটা পাচ্ছি সেটাকে আমরা রেখাংশ বলি। ঠিক আছে, সি আর ডিকে যোগ করলে রেখাংশ পাওয়া যায়, সংজ্ঞা তো হয় না, এইভাবেই যেভাবে উৎপন্ন হয় সেইভাবে আমরা সংজ্ঞা বলছি। দুটি বিন্দুকে যোগ করলে আমরা সরল রেখা পাই। তাহলে দেখো সরল রেখা এক জায়গায় লেখা আছে, এক জায়গায় রেখাংশ লেখা আছে, দুটির তফাৎ আমি বলে দিই। সরল রেখা মানে হচ্ছে যেগুলো অসীম পর্যন্ত বিস্তৃত। ছবি এঁকে যদি আমি তোমাদের বোঝাই, দেখো সরল রেখা কীরকম, যে যার শেষ নেই, তাই সরলরেখাকে আমরা দুদিকে দুটো অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করি, পরিষ্কার। আর এই সরল রেখা থেকে যদি কোনো একটা অংশকে আমরা কেটে নিই, তাহলে মনে করো এটা যদি এ আর বি হয়, তাহলে মনে করো এখানে আমি এবিকে বড় করে আঁকলাম, তাহলে এই যে এবি, এই এবিকে বলা হচ্ছে সরল রেখাংশ বা রেখাংশ, সরল রেখাংশ বা রেখাংশ, পরিষ্কার। এরপরে দেখো একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। ঠিক আছে, যেমন এখানে দেখো একটা বিন্দু নিয়েছে, সেই বিন্দু দিয়ে এ বি সি ডি ই এফ, এখানে তিনটে রেখা দেখানো হচ্ছে, এরকম তুমি আরও অনেক রেখাংশ বা সরলরেখা এটা দিয়ে আঁকতে পারো। ঠিক আছে, একটি বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা যায় তারা সমবিন্দু সরলরেখা। তাহলে এখানে যে তিনটি সরলরেখা যে বিন্দুটি দিয়ে পাস করেছে, এই সরলরেখাগুলোকে আমরা কি বলবো, সমবিন্দু সরলরেখা। চিত্রে ও বিন্দু দিয়ে এ বি সি ডি ই এফ সরলরেখা অঙ্কন করা হয়েছে, তাই এদের সমবিন্দু সরলরেখা বলা হয়। যদি দুই বা তার বেশি বিন্দু একই সরলরেখার উপরে থাকে তাহলে সমরেখ বিন্দু বলবে। ঠিক আছে, আমি এটা আবার ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। মনে করো এমন তিনটে বিন্দু যদি পাই আমরা, মনে করো তাদের নাম এ বি এবং সি, তাহলে আমরা যদি স্কেল দিয়ে এদিকে যোগ করি এবং দেখি যে এ বি সি যে তিনটি বিন্দু আছে তারা ওই রেখার মধ্যেই থাকছে, তখন এই বিন্দু তিনটিকে আমরা সমরেখ বলবো। তাহলে যদি তিনটি বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করে, তখন সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলো। তিন বা তার বেশি বিন্দুও হতে পারে, 4, 5, 6 যেমন খুশি, যদি একটা সরলরেখার উপরে থাকে তাহলেই তাদের আমরা সমরেখ বিন্দু বলবো। দেখো যে সকল বিন্দু একই সরলরেখায় নেই, তাদের অসমরেখ বিন্দু বলা হয়। ঠিক আছে, চিত্রে পি কিউ আর, এই যে পি কিউ আর তিনটে বিন্দু, যেখানে এই সরলরেখাগুলো পরস্পর মিলিত হয়েছে, যে শীর্ষবিন্দুগুলো উৎপন্ন হয়েছে, সেগুলো হচ্ছে অসমরেখ বিন্দু। পরের পৃষ্ঠায় চলে এসেছি। রেখা দুই প্রকার, সরলরেখা ও বক্ররেখা। ছবি দিয়ে ভালো বোঝানো আছে। সরলরেখা দেখো দুদিকে বোথ সাইড অ্যারো, দুদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, কারণ কি এগুলো অসীম পর্যন্ত বিস্তৃত, এদিকেও, তাই এটা সরলরেখা। আর বক্ররেখা বারবার, অ্যাকচুয়ালি সংজ্ঞাতে যদি বলি তাহলে সরলরেখার দিক পরিবর্তন হয় না, যেদিকে যাচ্ছে সোজা চলতেই থাকে। আর বক্ররেখা বারবার দিক পরিবর্তন হয়। দেখো দুটি সরলরেখা, পরেরটাতে আমরা দুটি সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করলে তাদের সমান্তরাল সরলরেখা বলে। ঠিক আছে, এখানে ছোট্ট করে লেখা আছে, কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন আমরা যদি বলি তাহলে কেমন হয়, দেখো যে সমান্তরাল সরলরেখা যখন আমরা আঁকবো তখন কেমনভাবে আঁকবো, যে একই সমতলে অবস্থিত, কথাটা অবশ্যই বলতে হবে, যেটা এখানে বইয়ে বলা নেই, যে একই সমতলে অবস্থিত দুটি রেখা এমনভাবে যদি অবস্থান করে, মনে করো আমি যেমন এবি এবং সিডিকে আঁকলাম, এরা এমনভাবে অবস্থিত, প্রথমত একই সমতলে, যে খাতাটা দিয়ে আমি এঁকেছি ওই সমতলে আছে, এবং এদেরকে যদি দুদিকেই বাড়ানো হয়, তারা কখনো যদি পরস্পরকে ছেদ না করে, তখন এদের সমান্তরাল সরলরেখা বলা হবে। তাহলে সংজ্ঞাটি যদি আমি একবার বলে নিচ্ছি, তোমরা পজ করে লিখে নিতে পারো, যে দুই বা ততোধিক রেখা একই সমতলে অবস্থিত সরল রেখা যদি তারা পরস্পরকে বাড়ালে যদি কখনো ছেদ না করে, তখন তাদের সমান্তরাল সরলরেখা বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে এক লাইনে লেখা আছে তোমাদেরকে কনসেপ্ট দেওয়ার জন্য বা ধারণা দেওয়ার জন্য। অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে যেটা আমি বললাম, যে একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখাকে যদি উভয় দিকে বাড়ানো হয় এবং যদি তারা পরস্পরকে কখনো ছেদ না করে, তখন তাদের সমান্তরাল সরলরেখা বলা হয়।
দেখো পরেরটাই কী বলেছে, দুটি বা তার বেশি সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাদের পরস্পর ছেদী সরলরেখা বলে। এখানে চিত্র দেওয়া আছে, যেমন এখানে 3টে সমান্তরাল সরলরেখা বলা আছে। হ্যাঁ, এখানে 2টি সমান্তরাল এবং একটি দুটি আগের দুটিকে ছেদ করে গেছে, তাই এটি পরস্পরছেদী সরলরেখা এবং এর একটি নাম হয় ভেদক, যেটা তোমরা উঁচু ক্লাসে শিখবে। মনে রাখার বিষয়ে কি বলেছে, বিন্দু ও রেখাংশ চিত্রের মাধ্যমে প্রকাশ করা। চিত্রের মাধ্যমে যাতে তোমরা ছবিগুলো আঁকতে পারো, বিন্দু এবং রেখাংশ বিভিন্ন প্রকার সরলরেখা চিত্রের মাধ্যমে প্রকাশ করা। নিজে করিতে 2টি প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা খাতায় নিজেরা করবে যাতে তোমাদের ঝালাই হয়। এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। এই চ্যাপ্টারটি তোমরা যদি পড়ো তাহলে কী কী শিখতে পারবে, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও দৈর্ঘ্য থেকে প্রস্থ নির্ণয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয়, বিভিন্ন বাস্তব সমস্যায় পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় সূত্র প্রয়োগ করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে যে সকল জিনিসগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই পড়বে। তাহলে এখানে যেগুলো এই বাক্সে লেখা আছে সেগুলো আমি তোমাদের আরও সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তাহলে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা আয়তক্ষেত্র আঁকছি। দেখো, পরিসীমা বলতে কী বোঝায়, এই যে মনে করো এদের নাম যদি ABCD হয়, তাহলে AB BC CD এবং ADকে যোগ করলে যে দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, তাহলে এই যে লম্বার দিকটাকে বলা হয় দৈর্ঘ্য। দেখো, লম্বার দিকটাকে দৈর্ঘ্য বলে। তাহলে যেহেতু আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য হলে এটাও দৈর্ঘ্য হবে। আমি ছবিতে বোঝাচ্ছি, তোমাদের অনেক সুবিধা হবে, আর তোমরা বইটাকেও পড়বে। আর এটা হচ্ছে প্রস্থ। পরিষ্কার? তাহলে একটা আয়তক্ষেত্রে 2টো দৈর্ঘ্য 2টো প্রস্থ, তাহলে এগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পরিসীমা পাবো। তাহলে দেখো, 2টো দৈর্ঘ্য পাচ্ছি, তাহলে 2 দৈর্ঘ্য যুক্ত 2 প্রস্থ। তাহলে এই দুইটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এটাই হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র। এটাই হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি অনেক সহজে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো, বর্গক্ষেত্রের পরিসীমাটা কীরকম হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী হয়, দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা মাপের হয়, আর বর্গক্ষেত্রের বেলায় কী হয়, বর্গক্ষেত্রের বেলায় দৈর্ঘ্য প্রস্থ একই হয়। আর একই সাথে বলে রাখি যে বর্গক্ষেত্রকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি। তাহলে এর নাম যদি মনে করো ABCD দিই, ABC এবং D, তাহলে এই সব দৈর্ঘ্যগুলো একই। ঠিক আছে, তাহলে এর যদি আমরা স্মল a নাম দিই, সবগুলোকে মনে করো অন্য কালারে লিখছি, স্মল a নাম দিলাম। ঠিক আছে, স্মল a, বাহুর দৈর্ঘ্যগুলো যদি a হয় তাহলে পরিসীমা কত হবে, A যুক্ত A যুক্ত A যুক্ত A সমান 4a। ঠিক আছে, তাহলে সূত্রটা কেমন হয়ে গেল, যে পরিসীমা বর্গক্ষেত্রের বেলায় পরিসীমা সমান, বর্গক্ষেত্রের বেলায় পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র। ঠিক আছে, তো এরপরে কি আছে, এরপরে আছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ধারণা প্রকাশ করতে পারবে। ঠিক আছে, তাহলে ছবি তো এখানে আঁকাই আছে, তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কী হবে, দেখো, যখন আমরা ক্ষেত্রফল শিখব তাহলে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, আর এর বেলায় ক্ষেত্রফল কি হয়, বর্গক্ষেত্রের বেলায় ক্ষেত্রফল হয় বাহু গুণিত বাহু। যেমন ওইখানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ছিল, এখানেও বাহু গুণিত বাহু হয়, বাহু গুণিত বাহু, বা এটাকে বাহু স্কোয়ারও বলা হয়, বাহুর স্কোয়ার। ঠিক আছে, মানে 2বার বাহুকে আমরা গুণ করে দেবো, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। একক হয় কি, এই যদি সেন্টিমিটার দৈর্ঘ্য হয় তাহলে সেন্টিমিটার স্কোয়ার হবে, মিটার হলে মিটার স্কোয়ার হবে বা বর্গ মিটার হবে। এখানেও ক্ষেত্রফলের একক মিটার থাকলে বর্গ মিটার, কিলোমিটার থাকলে বর্গ কিলোমিটার। পরিষ্কার? এরপরে দেখো কি আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য, মানে যদি তোমাকে কোনো ক্ষেত্রে ক্ষেত্রফল ও দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে প্রস্থ কীভাবে নির্ণয় করবে। দেখো, তাহলে মনে করো এখানে একটা আয়তক্ষেত্র মনে করো দেওয়া আছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে সেখানে মনে করো দেওয়া আছে 120 হচ্ছে ক্ষেত্রফল, এত বর্গমিটার। ঠিক আছে, এত বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে, আর দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো 12 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 120 বর্গমিটার,
আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার। তখন সেক্ষেত্রে আমরা কী করব, যেহেতু সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই, দেখো এই ক্ষেত্রফলটাকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা প্রস্থ পাবো। তাহলে 120কে 12 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 10। তাহলে 10 মিটার হয়ে যাবে প্রস্থ। তাহলে আমি আবার বলে দিচ্ছি যে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের বেলায় ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে প্রস্থ পাবে কি, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবে। একইভাবে কোনো জায়গায় যদি তোমাকে ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবে। দেখো এরপরে আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। তাহলে আমি একটা করে দেখাচ্ছি, যে মনে করো কোনো এখানে বর্গক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র ছবি আঁকছি। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি যে 144, মনে করো 144 বর্গমিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য মনে করো এটা যদি বাহু হয় তাহলে আমরা কি জানি যে বাহু এর স্কোয়ার সমান কি হয়? 144 হবে। বাহু স্কোয়ার মানেই তো ক্ষেত্রফল। তাহলে এরপর যদি আমরা এখান থেকে বাহু নির্ণয় করি তাহলে এর বর্গমূল করতে হয়, 144-এর বর্গমূল করতে হয়। তাহলে 144-এর বর্গমূল কীভাবে করব? আমরা এর মৌলিক উৎপাদক করব। মৌলিক উৎপাদক করলে দেখো 2 হচ্ছে 7-এ 72 হবে, 2-এ 36 হবে, 2-এ তুমি পাবে এখানে 18-এ 36, 2 9 আর 3 3। তাহলে দেখো যখন বর্গমূল করবে তাহলে এখানে তোমাকে 1 2 3 4টা 2 আছে, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 আর 2টো 3 আছে। তাহলে এই বর্গমূল চিহ্নটাকে সরানোর জন্য আমরা কী করব? জোড়া জোড়া থেকে একটা একটা করে নেব। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 সমান 12 পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইভাবে কোনো জায়গায় যদি তোমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে সেখান থেকে আমরা বাহু নির্ণয় করতে পারবো। এরপর দেখো কী আছে, বিভিন্ন বাস্তব সমস্যায় পরিসীমা ও ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারবে। তাহলে তুমি যদি কোথাও যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, তাহলে এখানে আমরা জিস্ট কী শিখছি, যে বর্গক্ষেত্র, আরেকবার আমি বলছি তাহলে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্রের বেলায় আমরা কী শিখছি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শিখলাম একটা, আর পরিসীমা শিখছি। ক্ষেত্রফলের বেলায় হয়ে যাচ্ছে বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে a স্কোয়ার, আর পরিসীমা হয়ে যাচ্ছে 4a। আর আয়তক্ষেত্রের বেলায় কেমন হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর পরিসীমা সমান হয়ে যাবে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে আশা করি এই 4টা ফর্মুলা তোমাদের এইটাতে শেখানো হয়েছে। সাথে আরেকটা জিনিস শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ, আর ক্ষেত্রফল প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য, এটা নির্ণয় করতে আমি শিখিয়ে দিলাম। আরেকটা হচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো তাহলে এই পুরোটা আমি কমপ্লিট করে দিলাম। এখানে দেখো নিজে করি যেটা আছে, এখানে 4টে অঙ্ক দেওয়া আছে, সেই 4টে অঙ্ক তোমরা এই ফর্মুলাগুলো দিয়ে করবে। তাহলে এই চ্যাপ্টারটা তোমরা শেষ হয়ে যাবে এবং তোমরা ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলোকে অনেক সহজভাবে করতে পারবে। এর পরের চ্যাপ্টার হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা, ঠিক আছে। তাহলে সংখ্যা রেখা এখানে দেখো একটা আঁকা আছে, 0 থেকে ডান দিকে অসীম পর্যন্ত, 0 থেকে বাম দিকে অসীম পর্যন্ত। দেখো বাম দিক তোমার সব উল্লেখ করা আছে। ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক, বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক। এখানে যেমন 1 2 3 4 5 6 7 8 9 লিখবো আমরা, এখানে -1 -2 -3 এভাবে আমরা লিখবো, ঠিক আছে। এরপর দেখো এখানে আমি কিছুগুলো উদাহরণ আছে সেগুলো বলছি। যে শিক্ষক মহাশয় বললেন +1 +2 +3 ... সংখ্যাগুলিকে ধনাত্মক সংখ্যা এবং -1 -2 -3 সংখ্যাগুলিকে ঋণাত্মক সংখ্যা বলে। এই সংখ্যাগুলিকে নিয়ন্ত্রিত সংখ্যা বলা হয় এবং সরলরেখাটিকে সংখ্যা রেখা বলে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমরা জাস্ট খেয়াল রাখবে, এবং আগে যেগুলো আছে সেগুলো অবশ্যই পড়বে। এখানে অনেক গল্প আকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে সংখ্যা রেখা সম্বন্ধে আর বিশেষ কিছু বললাম না, ওটা তোমরা এরকমই বুঝতে পারবে। এরপরে দেখো জ্যামিতি বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা তোমাদের বলেছে। তোমরা জিওমেট্রি বক্স তোমাদের যাদের আছে তারা দেখবে স্কেলের সাহায্যে আমরা কোনো সরেখাংশ দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। এটাকে বলা হয় কাঁটা কম্পাস বা ইংরেজিতে ডিভাইডার বলে। ডিভাইডারের ক্ষেত্রে কী হয়, যে আমরা স্কেল থেকে ডাইরেক্ট কোনো সরলরেখার পরিমাপ করে নিয়ে সেই সরলরেখাংশকে আঁকতে পারি।
এর নাম চাঁদা বা ইংরেজিতে প্রোটেক্টর বলে। সেই চাঁদার সাহায্যে আমরা কোণকে আঁকতে পারি, এটাকে পেন্সিল কম্পাস বলে। এই যন্ত্রাংশগুলো প্রত্যেকটাই তোমাদের একটা জিওমেট্রি বক্সে থাকবে, তাহলে সেটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। কাঁটা কম্পাসের মতোই দেখতে, সামনে একটা পেন্সিল থাকে, এর নাম পেন্সিল কম্পাস। এর সাহায্যে আমরা বৃত্ত, বৃত্তচাপ ইত্যাদি কোণ অঙ্কন করি, ঠিক আছে। আমার বিভিন্ন ভিডিওতে এই সকল ব্যবহার করা আছে এবং পরে তোমাদের যেটা অঙ্কন আছে সেখানে আমি তোমাদের শেখাবো। ত্রিভুজের মতো দেখতে যে দুটো আছে সেগুলোকে বলা হয় ত্রিকোণী বা ইংরেজিতে সেট স্কোয়ার বলে। পরিষ্কার? এগুলোর সাহায্যে আমরা আয়তক্ষেত্র, সামান্তরিক ইত্যাদি আঁকতে পারি। তাহলে এই সকল জিনিসপত্রের নামগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, আর কোন ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে ব্যবহার করবো সেগুলো তোমাদের জানতে হবে। তাই নিজে করি এটা তোমরা খুব ভালোভাবে করতে পারবে। এক জিওমেট্রি বক্স থেকে স্কেলের সাহায্যে সরলরেখা, স্কেলের উপর কাঁটা কম্পাস বসিয়ে মাপ দিয়ে মাপটি লিখি, মানে এই কাঁটা কম্পাস মানে এই জিনিসটা, এখান থেকে তুমি পরিমাপ করে সেই মাপটা লিখতে বলেছে। বৃত্তের সাহায্যে চাপ বা বৃত্ত আঁকতে পারো, সেট স্কোয়ার দিয়ে আয়তক্ষেত্র আঁকো। এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, তাহলে তোমরা বেশি শিখতে পারবে। এরপর হচ্ছে বর্গমূল। দেখো বর্গমূলে কী কী শিখবে তোমরা? কোনো সংখ্যাকে বর্গ করতে পারবে, পূর্ণবর্গ সংখ্যা চিনতে পারবে, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করতে পারবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সেটা দেখো, সংজ্ঞা এখানে দেওয়া আছে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে, এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল, ঠিক আছে। তাহলে উদাহরণস্বরূপ মনে করো আমি বলেছে যে 4 নিলাম, 4কে যদি 4 দিয়ে ইন্টু করি তাহলে আমরা 16 পাচ্ছি। তাহলে এইটাকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এটাকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা বা বর্গ সংখ্যা বলে। আর এর যদি আমরা বর্গমূল করি, বর্গমূলের চিহ্ন এরকম যে 16কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা এই 4টাই ফিরে পাবো। পরিষ্কার বোঝা গেল? তাহলে দেখো 1কে 1 দিয়ে গুণ করলে 1 পাবো, 2কে 4, 3কে 3 দিয়ে গুণ করলে 9, 4কে 16, 5-এ তাহলে এখানে আমরা দেখো এই যে 4 গুণিত 4 লিখছি না, এটাকে আমরা 4-এর স্কোয়ারও লিখতে পারি। পরিষ্কার? 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, এইভাবে 10 পর্যন্ত মুখস্থ করবে তোমরা, পারলে 20 পর্যন্ত তোমরা মুখস্থ করবে, তাহলে তোমাদের আরও ভালো হবে। এরপরে দেখো এখানে কি লেখা আছে, পূর্ণবর্গ সংখ্যার সারণীটি লক্ষ্য করলে দেখা যায় পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9, অর্থাৎ যে সংখ্যার একক 3, 7, 8 সেই সংখ্যা কোনোভাবেই পূর্ণবর্গ হবে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা কীভাবে এটা বুঝতে পারছি যে 1-এর বর্গ 1 হচ্ছে, তাহলে এককের ঘরে 1 থাকছে, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, তাহলে এগুলো তো এককের ঘরের সংখ্যাই হচ্ছে বা অঙ্কই হচ্ছে, তাহলে 1, 4, 9 হচ্ছে। 4, 4, 16 বেলায় 6 পাচ্ছি, 5, 5, 25 বেলায় 5 পাচ্ছি, 6, 6, 36 বেলায় 6 পাচ্ছি, আবার 7, 7, 49 বেলায় আবার 9 পাচ্ছি, 8, 8, 64 বেলায় 4 পাচ্ছি, 9, 9, 81 বেলায় 1 পাচ্ছি, আর 10-এর বেলায় 10 পাচ্ছি। তাহলে এগুলো ছাড়া এককের ঘরে আর অঙ্ক হতে পারে না, ঠিক আছে। তাহলে আমরা এমন কোনো যদি সংখ্যা দেখি যার একক স্থানে 2, 3 এবং 7, 8 এই সংখ্যা কোনোভাবেই পূর্ণবর্গ হতে পারে না, ঠিক আছে। তাহলে একক ঘরের অঙ্ক দেখেই আমরা যাচাই করতে পারবো যে কোনো সংখ্যা পূর্ণবর্গ কি না। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যা যেমন এখানে 144 এর বর্গমূল হচ্ছে 12, ঠিক আছে। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা আর এর বর্গমূল হচ্ছে 12, ঠিক আছে। পূর্ণবর্গ সংখ্যা সারণী থেকে আমরা বলতে পারি 16-এর বর্গমূল 4, আবার 81-এর বর্গমূল 9 প্রভৃতি। তোমাদের 10 পর্যন্ত এখানে সারণী দেওয়া আছে, তোমরা নিজেরা 20 পর্যন্ত বানাবে এবং 20 পর্যন্ত মুখস্থ করবে, তাহলে অনেক সুবিধা হবে। এরপর মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়, ঠিক আছে। দু ধরনের বর্গমূল হয়, একটা মৌলিক উৎপাদকের সাহায্যে আর একটা হয় ভাগ পদ্ধতির সাহায্যে। তাহলে তোমরা এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে শিখবে। তাহলে মৌলিক উৎপাদক তো আমরা নির্ণয় করতে জানি। দেখো 324-এর এখানে উদাহরণ দেওয়া আছে। মৌলিক উৎপাদক 2 দিয়ে শুরু করেছে, 2 দিয়ে ভাগ করে 162, 2 দিয়ে আবার 162কে ভাগ করে 81, 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে আমরা যতগুলো মৌলিক উৎপাদক পেলাম, তাহলে 324 সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে বর্গমূল যখন আমরা করবি, দেখো 324 একে মানে এর যখন বর্গমূল করব, তখন বর্গমূলের ভেতরে আমরা কী কী লিখবো, এই চিহ্নটার ভেতরে যতগুলো আমরা মৌলিক উৎপাদক পেয়েছি সবগুলোকে লিখবো। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। এরপর আমরা দেখব কি যে এইখানে কতগুলো জোড়া আছে, তাহলে একটা জোড়া, দুটা জোড়া, তিনটা জোড়া। এক একটা জোড়া থেকে এই চিহ্নটা সরাবার আগে, এই বর্গমূল চিহ্নটা সরাবার আগে এই জোড়াগুলো থেকে আমরা একটা একটা করে লিখে দেবো। 2, এখান থেকে একটা 3, এখান থেকে একটা 3, তাহলে 3 3 9, 9 2 18, তাহলে 18 হচ্ছে বর্গমূল। পরিষ্কার? এইভাবে তোমরা বর্গমূল নির্ণয় করতে পারো। এখন পরবর্তীকালে তোমরা ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল করতে পারবে। 282 সংখ্যাটির কি বর্গমূল আছে? উত্তর না। কেন? কারণ এককের ঘরে 2 আছে,
ঠিক আছে, তাহলে এককের ঘরে 2 থাকলে পূর্ণবর্গ সংখ্যা হবে না, তাই তার বর্গমূলও করা যাবে না। 45-এর বর্গমূল করা যায় কি না? তাহলে 45কে আমরা কীভাবে যাচাই করব? মৌলিক উৎপাদক করব। মৌলিক উৎপাদক করার পরে এখানে পাচ্ছি আমরা 2 3 পাচ্ছি ঠিকই, কিন্তু 5 একাই পড়ে আছে। এখন জোড়া না থাকলে কিন্তু আমরা বর্গমূল করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে তোমরা কী কী শিখতে পারছ? বর্গ সংখ্যা চিনতে পারবে, এককের ঘরে অঙ্ক দেখে বর্গমূল নির্ণয় পদ্ধতি একটা শিখে গেলে সেটা তোমরা পারবে, আর একক স্থানের অঙ্ক দেখে পূর্ণবর্গ সংখ্যা চিনতে পারবে। ঠিক আছে, যেহেতু এখানে আমরা শিখলাম, নিজে করিতে কিছুগুলো অঙ্ক আছে, তোমরা এগুলো নিজে ট্রাই করবে, তাহলে তোমরা ভালো শিখতে পারবে। এরপরে আছে সময়ের পরিমাপ। এখানে তোমরা কী কী শিখবে দেখো, বিভিন্ন প্রকারের কোণ অঙ্কন করতে পারবে, চাঁদার সাহায্যে বিভিন্ন প্রকার কোণ পরিমাপ করতে পারবে, বিভিন্ন প্রকার কোণ যথা সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ, সরলকোণ কী বোঝায় তা বুঝতে পারবে, বিভিন্ন প্রকার কোণের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে, ঘড়িতে কখন কটা বাজে তা বলতে পারবে, এবং ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে রয়েছে তা নির্ণয় করতে পারবে। বাস্তব জীবনে কোণ সংক্রান্ত বিভিন্ন প্রকারের সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো কোণের সংজ্ঞা বোঝানোর জন্য এই যে ঘড়িকে এখানে তোমাকে উপস্থাপন করা হয়েছে, তাহলে কোণ কীভাবে উৎপন্ন হয় সেটি বোঝানোর জন্যই তোমাদেরকে ঘড়ির উপস্থাপনা করা হয়েছে। তাহলে দেখো কোণ কখন উৎপন্ন হয়, যে একটা বিন্দু থেকে যখন দুটো রশ্মি উৎপন্ন হয় তাহলে তাদের মধ্যে হচ্ছে কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে যেহেতু ঘড়িতে কী হয়, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা থাকে, তাহলে ওই দুটো কাঁটার গতির পার্থক্য থেকে আমরা কোণকে সহজে বোঝাতে পারি, তাই এখানে ঘড়ির কথাটি উঠে এসছে। ঠিক আছে, এরপরে এখানে মনে রাখার বিষয় আমি সরাসরি চলে আসছি, এগুলো তোমরা পড়বে। আমি তোমাদেরকে মূল কথাটি বলে দিলাম যে কেন ঘড়ির উপস্থাপনা করা হয়েছে, যেহেতু দুটো কাঁটা তাদের মধ্যে কোণকে সহজে তোমাদের বোঝাতে পারবে, তাই ঘড়ির উল্লেখ করা হয়েছে। এরপরে দেখো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মাঝে জায়গাটি কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এটা আমরা যাচাই করব পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে নিয়ে, সেটা আমরা চাঁদার সাহায্যে মাপতে পারবো। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোণের মানের পরিবর্তন ঘটে, এটা তো আমরা জানি যে যেমনভাবে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা বিভিন্ন জায়গা পরিবর্তন করে, সেক্ষেত্রে কোণগুলো আলাদা আলাদা হয়। নিজে করিগুলি আমরা দেখছি, ঘন্টার কাঁটা 12-এর ঘরে থাকলে মিনিটের কাঁটার কোন অবস্থানে সমকোণ উৎপন্ন হবে। ঘন্টার কাঁটা 12 ঘর, দেখো আমি তোমাদেরকে ঘড়ি এঁকেই বোঝাচ্ছি, বলছে ঘন্টার কাঁটা আছে 12-এর ঘরে, তাহলে আমি ঘড়ি আঁকছি এখানে, তাহলে ঘন্টার এখানে 12 থাকে, তাহলে এইখানে মনে করো তোমার ঘন্টার কাঁটা আছে, তাহলে কী অবস্থানে থাকলে সমকোণ উৎপন্ন হবে। তাহলে দেখো এইখানে 1 2 3 এই জায়গায় থাকে, 3 যখন পাবে তাহলে এইখানে সমকোণ উৎপন্ন হবে, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো এই কাঁটাটা যখন এদিকে 9-এর ঘরে থাকবে তখনও কিন্তু সমকোণ উৎপন্ন হবে, তাহলে উত্তর কী হবে, যখন 3-এর ঘরে মানে যখন 3টা বাজবে আর যখন 9টা বাজবে সেই সময় সমকোণ উৎপন্ন হবে। মিনিটের কাঁটা 6-এর ঘরে থাকলে ঘন্টার কাঁটা কোন অবস্থানে থাকলে সরল কোণ উৎপন্ন হবে। তাহলে আবার ছবিতে আমরা চলে যাচ্ছি, দেখো 6-এর ঘর মানে নিচের দিকে 6-এর ঘর থাকে, তাহলে এইখানে ঘন্টার কাঁটা আছে, বলছি সরল কোণ মানে কি, সরল কোণ মানে যে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হয় তখন সরল কোণ হয়, তাহলে আমাদের মিনিটের কাঁটাকে এখানে থাকতে হবে। ঠিক আছে, মানে 12-এর ঘরে থাকতে হবে, তবেই না সরল কোণ উৎপন্ন হবে। তাহলে এইভাবে তোমরা এগুলোকে করবে, এগুলো অত্যন্ত সোজা সোজা প্রশ্ন আছে। ঠিক আছে, এই নিজে করি যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, এগুলো তোমরা নিজেরা করবে। এরপরে আছে বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। দেখো বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা আমি কিছু কিছু তোমাদের এখানে বলে দিচ্ছি। তো বৃত্ত কীভাবে আমরা আঁকি, দেখো পেন্সিল কম্পাস দিয়ে বিভিন্ন প্রকারের বৃত্ত অঙ্কন করতে পারবে। বৃত্ত ও বৃত্তের বিভিন্ন অংশ যথা কেন্দ্র, বৃত্তের পরিধি, ব্যাস, ব্যাসার্ধ ইত্যাদি প্রকাশ করতে পারবে। বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, জ্যায়ের পার্থক্য নির্ণয় করতে পারবে, বাস্তব জীবনে বৃত্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। তাহলে এই বৃত্তটা আমি পুরোটাই তোমাদের খাতায় বুঝিয়ে দিচ্ছি। দেখো তাই দেখো বৃত্ত আঁকার জন্য আমি একটা বৃত্ত এঁকেই দিচ্ছি তোমাদের। দেখো এই পেন্সিল কম্পাস আমি নিয়ে নিয়েছি এখানে, তাহলে পেন্সিল কম্পাসে দেখো পেন্সিল কম্পাসে এই যে আমরা ডিস্টেন্সটা, এই কাঁটা এবং পেন্সিলের মুখে যেটা ডিস্টেন্স সেটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ নিয়ে তুমি যদি ঘুরিয়ে দাও, দেখো আমি এখানে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে আমরা একটা বৃত্ত পাবো। দেখো আমরা সুন্দর একটা বৃত্ত পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই বৃত্তে আমি তোমাদেরকে বোঝাবো যে কোনটা কী। তাহলে যেটা ফিক্সড বিন্দু, দেখো এখানে কাঁটাটা ছিল, তাহলে এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, এটাকে বৃত্তের কেন্দ্র বলা হয়, কেন্দ্র।
ঠিক আছে, এটাকে বৃত্তের পরিধি বলে। ঠিক আছে, আর পুরো জিনিসটাকে বৃত্ত বলে। আর কেন্দ্র থেকে পরিধির উপরে যদি কোনো একটা বিন্দু নিই, যে কোনো বিন্দু আর যোগ করি, তখন এটাকে আমরা পাই ব্যাসার্ধ। আর এটা যদি পুরোটাই টেনে দিই তখন এটা হয়ে যায় ব্যাস। ঠিক আছে, তাহলে এখানে একটা আমরা সম্পর্কও পাচ্ছি যে ব্যাস সমান হয় 2 গুণিত ব্যাসার্ধ। পরিষ্কার? এরপরে দেখো, এইটি হচ্ছে পরিধি থেকে দুটো অংশ যদি কেটে নাও, তাহলে এই অংশটা যদি তুমি সেপারেট করে দাও, তাহলে এরকম তুমি অংশটা পাবে। এটাকে বলা হচ্ছে চাপ। ঠিক আছে, চাপ বা বৃত্তচাপ বলা হয়, এরপরে দেখো, যদি এই বৃত্তের উপরে দুটো বিন্দু নিয়ে আমরা যদি একটি সরেখাংশ দিয়ে যোগ করে দিই, তখন এটাকে বলা হয় জ্যা। পরিষ্কার? এরপর দেখো, এরকম যে কোনো দুটো বৃত্ত নিয়ে তুমি যোগ করতে পারো, তাহলে একটা বৃত্তের মধ্যে অসংখ্য জ্যা তৈরি করা যায় বা আঁকা যায়। তাহলে এরকম জ্যা আঁকতে এমন জ্যা তুমি পাবে যেটা কেন্দ্র দিয়ে পাস করবে, তখন সেটাকে বলা হবে ব্যাস। ঠিক আছে, তাহলে ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বৃহত্তম জ্যা ইয়া হলো ব্যাস। ঠিক আছে, তাহলে এইটুকুই তোমাদের জানতে হবে। দেখো, এখানে আর অন্য কিছু নেই। কেন্দ্র বললাম, বৃত্তের পরিধি বললাম, ব্যাস বললাম, ব্যাসার্ধ বললাম, বৃত্তের বিভিন্ন অংশ, ব্যাস, ব্যাসার্ধ, জ্যার পার্থক্য। তাহলে ব্যাস বুঝে গেলে, ব্যাস হচ্ছে কেন্দ্রগামী সবার থেকে বড়, যেটাকে বলা হয় ব্যাস। ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়। ব্যাস, এইটুকুই তোমাদের দরকার। আমি বৃত্তের সংজ্ঞাটা একবার তোমাদের বলে দিচ্ছি, সেই সংজ্ঞাটা তোমরা লিখেও নিতে পারো। যে বৃত্তের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি, যে একটা সমতলে একটা বিন্দুকে কেন্দ্র করে এমন একটা বিন্দু, যে বিন্দুটি এই বিন্দুটি কেন্দ্র করে ঘুরবে এবং দুটি বিন্দুর তফাৎ সবসময় একই হবে। ঠিক আছে, তখন সেই যে সঞ্চারপথটি পাবো, সেই সঞ্চারপথটিকে বলা হবে বৃত্ত। তাহলে বৃত্ত সম্পর্কে আমরা সব কিছু জানলাম, যেটুকু আমাদের দরকার আছে পূর্বজ্ঞান, নিজে করিগুলো তোমরা দেখবে। এরপরে আমরা চলে যাব পরের অধ্যায়ে। ঠিক আছে, পরের অধ্যায়ে দেখো কী আছে, অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। তাহলে তো অনুপাত এবং সমানুপাত বোঝানোর জন্য তোমাদের কী কী দেওয়া আছে, দশাংশ শতাংশ সম্পর্কে ধারণা প্রকাশ করতে পারবে, বিভিন্ন ধরনের ছোট সংখ্যা ও বড় সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে, বিভিন্ন ধরনের ভগ্নাংশ নির্ণয় করতে পারবে, ভগ্নাংশ ও দশমিক সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে, দুটি সংখ্যার অনুপাত প্রকাশ করতে পারবে, বাস্তব জীবনে অনুপাত সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। তাহলে এখানে অনুপাত এবং সমানুপাত তোমাদের বোঝানো আছে। যেমন কি গোলাপ রং তুলি নিয়ে খেলা করছিল, এই পুরো একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে সে একটি সাদা কাগজের মধ্যে সমান মাপের 10টি খোপ তৈরি করলো। দেখো এখানে করা আছে, 10টি খোপের মধ্যে 2টি খোপে লাল, 2টি খোপে সবুজ, 4টি খোপে নীল এবং বাকি 2টি খোপে হলুদ রং করলো। তাহলে এখানে করা আছে, দেখো তাহলে এই যে অংশগুলো, তাহলে মোট খোপ সংখ্যা হচ্ছে 10, তার মধ্যে লাল 2টো আছে, নীল 4টে আছে, সবুজ 2টো আছে, হলুদ আবার 2টো আছে। তাহলে এখানে অংশ হিসাবে সব কিছু লেখা আছে। দেখো লাল রং আছে কটা, 2টো আছে, তাহলে 2 এর 10, যেহেতু মোট খোপ সংখ্যা হচ্ছে 10। নীল রং আছে 4টে জায়গায় নীল আছে, তাহলে 4 এর 10, তাহলে 10 দিয়ে ভাগ করা তো আমরা শিখে গেছি, তাহলে 0.4 অংশ। একই রকমভাবে এই 2 এর 10 অংশকে 0.2 অংশ হিসাবে তুমি লিখতে পারো। এবার আমরা 10টি খোপের মধ্যে লাল রং এবং সবুজ রং কি অনুপাতে রয়েছে সেটা খোঁজার চেষ্টা করি। তাহলে 10টি খোপের মধ্যে লাল রং 2 এর 10 অংশ আছে, সবুজ রং 2 এর 10 অংশ, তো দুটোতেই 2 এর 10 আছে। তাহলে 2 এর 10 ইজ টু, এই যে ইজ টু এই চিহ্নটি ব্যবহার করা হয়, 2 এর 10 ইজ টু 2 এর 10। তাহলে এই যে অনুপাত, এটাকে অনুপাত বলা হয়। যখন সমজাতীয় রাশির তুলনা হয় তখন অনুপাত হয়। তাহলে এই অনুপাতকে আমরা যখন তখন ভগ্নাংশ আকারেও লিখতে পারি। তাহলে 2 এর 10কে আমরা এরকম লিখে বা ভাজিত 2 এর 10 লিখতে পারি। তাহলে এটা ক্যান্সেল হয়ে নিয়ে 1/1 হয়ে যাবে, তাহলে 1:1 লিখতে পারি। দেখো ওইটাই এসেছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওপরে ক্যান্সেল হয়। যেমন এখানে যদি আমরা কাটাকাটি করি, 2 কেটে যাচ্ছে, ওপরে ক্যান্সেল, এই যে ইজ টু চিহ্নটা আছে বা অনুপাতের চিহ্নটা, তার উপরে কাটা যায়, নিচে কাটা যায়। ঠিক আছে, তাহলে 2:2 পরেরটাতে কেটে নিয়ে 1:1 পেয়েছে। অনুরূপভাবে একই খোপে নীল রং এবং সবুজ রং অনুপাত, নীল রং ইজ টু সবুজ রং, 4 এর 10 ইজ টু 2 এর 10, কাটাকাটি করে দেখো 10গুলোকে প্রথমে কেটে দিয়েছে নিচে, তাহলে 4:2, তারপর আবার 2 দিয়ে দুটোকে কেটেছে 2:1। তাহলে এখানে মনে রাখার বিষয় কী হচ্ছে, যে দুটি সংখ্যার অনুপাতকে সর্বদা পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়, সেটা ভগ্নাংশ হোক বা পূর্ণ সংখ্যা হোক।
এখানে নিজে করিতে কিছু কিছু অঙ্ক আছে, সেগুলো তোমরা করবে। এরপর বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন আছে। দেখো এরপরে যে চ্যাপ্টারটি আছে সেটা হচ্ছে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন, এবং এখানে আমাদের শিখতে কী কী হবে দেখো, এখানে আমরা শিখতে হবে যে বিন্দু ও সরেখার সম্পর্ক নির্ণয়, রেখাংশ ও সরেখা অঙ্কন করতে পারবে, সরেখার মাত্রা প্রকাশ করতে পারবে, সমবিন্দু সরেখা প্রকাশ করতে পারবে, স্কেলের সাহায্যে নির্দিষ্টভাবে সরেখা অঙ্কন করতে পারবে, সেট স্কোয়ারের সাহায্যে লম্ব অঙ্কন করতে পারবে, চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে, পেন্সিল কম্পাসের সাহায্যে 180 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে। তাহলে সবগুলো আমি একটা একটা তো করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাও তোমরা এটা পুরোটা বইটা পড়বে। দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে যেটা হচ্ছে যে প্রথমে আমাদের দরকার হচ্ছে বিন্দু ও সরেখার মধ্যে সম্পর্ক। তাহলে বিন্দু এবং সরেখার মধ্যে সম্পর্কটা আমি প্রথম বলেই দিচ্ছি যে অনেকগুলো বিন্দু যদি পরপর এইভাবে আমরা যোগ করি তাহলে সরলরেখা উৎপন্ন হয়, এটাই সম্পর্ক। রেখাংশ ও সরেখা অঙ্কন করতে পারবে, ঠিক আছে। রেখাংশ এবং সরেখা কীভাবে আমরা অঙ্কন করব দেখো, আমি প্র্যাকটিক্যালি তোমাদের করে বোঝাচ্ছি। তাহলে আমি স্কেল নিয়ে নিয়েছি এখানে, দেখো স্কেলে এখানে স্কেলটা ভালো করে লক্ষ্য করবে। দেখো স্কেলে এখানে 0 1 2 3 4 যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে সেন্টিমিটার্স। এই 0 থেকে 1 এটা 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। তাহলে তোমাকে যদি কেউ বলে যে 5 সেন্টিমিটার একটা সরেখাংশ আঁকো, তাহলে 0 থেকে আমরা 5 পর্যন্ত টেনে দেবো। তাহলে যেটা পেলাম এটা যদি নাম এ এবং বি দিই, তাহলে এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা রেখাংশ অঙ্কন করতে পারবো। আমি প্রত্যেকটা তোমাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। সমবিন্দু সরেখা প্রকাশ করতে পারবে। সমবিন্দু সরেখা আমরা একটু আগেই শিখলাম। সমবিন্দু সরেখা কি, যে সরেখাগুলো একটা বিন্দু দিয়ে পাস করবে। এখানে একটা বিন্দু মনে করো নিলে, সেই বিন্দু দিয়ে তুমি যদি সরেখা আঁকো, এটা একটা আঁকলে, এর নাম দিয়ে দিলে এবি। এরকম করে আরেকটা আঁকলে, এর নাম দিয়ে দিলে সিডি। আরেকটা আঁকলে মনে করো, এরকম তুমি আরও অনেক আঁকতে পারো, এর নাম দিয়ে দিলে মনে করো পিকিউ। তাহলে যে এ বি সি ডি পি কিউ এগুলো দেখো এখানের এই বিন্দুটা দিয়ে পাস করেছে, এই বিন্দুটা দিয়ে সবাই অতিক্রম করেছে। তাহলে এই যে সরেখাগুলো এগুলোকে সমবিন্দু সরেখা বলা হয়। তাই তুমি এটা স্কেলের সাহায্যে আঁকতেও পারবে। স্কেলের সাহায্যে নির্দিষ্টভাবে সরেখা অঙ্কন করতে পারবে। তাই সরলরেখা প্রথম কথাটা ঠিক নয়, সরল রেখাংশ। নির্দিষ্ট মাপ যখন হয় তখন সরল রেখা কথাটা লেখা উচিত নয়, আমরা তখন রেখাংশ বা সরল রেখাংশ কথাটা উল্লেখ করব, ঠিক আছে। কারণ কি, আমরা শিখে গেছি যে সরল রেখা অসীম পর্যন্ত বিস্তৃত হয় উভয় দিকে, আর সরল রেখাংশ হচ্ছে সরল রেখার একটি অংশ। 5 সেমি 8 সেমি যে তোমাকে নির্দিষ্ট মাপের যে রেখাগুলো দেয় সেগুলো হচ্ছে রেখাংশ বা সরল রেখাংশ। সেট স্কোয়ারের সাহায্যে তুমি লম্ব অঙ্কন করবে। তাহলে সেট স্কোয়ার সম্বন্ধে বলি। দেখো সেট স্কোয়ার হচ্ছে, এগুলোকে সেট স্কোয়ার বলে। একটা জিওমেট্রি বক্সের জ্যামিতি বক্সের দুটো থাকে, ঠিক আছে। এদের একটা করে নাম আছে। আমরা যদি চাঁদার সাহায্যে, দেখো এটাকে চাঁদা বলে, এটা চাঁদা। তাহলে চাঁদার সাহায্যে যদি আমরা এই কোণগুলোকে মাপি, এই কোণটা আর এই কোণটা, এই ত্রিভুজের মতো দেখতে যে ত্রিকোণীগুলো বা সেট স্কোয়ার রয়েছে, সেখানে তোমার 3টে কোণ থাকে, পরিষ্কার 3টে কোণ আছে। তাহলে এই যে কোণটা এটা 90 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি, এই ত্রিকোণেরই। তাহলে এটাকে 60-30 সেট স্কোয়ার বলে, আর এটাকে বলা হয় 90-45-45, ঠিক আছে। তাহলে দুটো সেট স্কোয়ারের কিন্তু আলাদা আলাদা নাম। এটাকে বলা হয় 60-30 সেট স্কোয়ার, আর এটাকে বলা হয় 45-45 সেট স্কোয়ার, মনে থাকবে। তাহলে সেট স্কোয়ারের সাহায্যে তুমি লম্ব খুব সহজে অঙ্কন করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে 90 ডিগ্রির ইয়েটা আছে, আমরা জাস্ট এখান থেকে আর একটা সরলরেখাংশ টানবো, আর এখান থেকে একটা সরলরেখাংশ টানবো, ব্যাস। এই যে এখানে কোণটি পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেট স্কোয়ারের সাহায্যে আমরা অনেক সহজে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো, ঠিক আছে। একই রকমভাবে তুমি এই সেট স্কোয়ার 60-30 সেট স্কোয়ার দিয়েও অঙ্কন করতে পারবে, কোনো অসুবিধা নেই। চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ আমরা আঁকবো। দেখো চাঁদার সাহায্যে কীভাবে কোণ আঁকবো, প্রথমে আমরা স্কেল নিলাম। স্কেলে তুমি যে কোনো একটি রেখাংশ অঙ্কন করলে এবং যে বিন্দুতে কোণ অঙ্কন করতে চাও সেই বিন্দুটা তুমি প্রথমে লিখে দিলে। এরপরে দেখো চাঁদাতে দেখো এই যে বিন্দুটা আছে সেখানে আমরা বসাবো যেখানে আমরা কোণ অঙ্কন করতে চাই, এবং ওই রেখাংশের সাথে এই লাইনটাকে সম্পূর্ণভাবে মিশিয়ে দেবো। এবার মনে করো আমি 70 ডিগ্রি কোণ আঁকবো, 70 ডিগ্রি। তাহলে এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে স্কেলটা আছে 0, 10, 20, 30, 40, 50, সেখানে আমরা 70টা প্লট করে দেবো এবং এটাকে সরিয়ে দেবো। আমাদের চাঁদার এইটুকুই কাজ। এরপর আমরা স্কেলের সাহায্যে এই দুটি বিন্দুকে যোগ করে বাড়িয়ে দেবো। তাহলে এখানে যে কোণটা পাবো সেটা হয়ে যাবে 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে চাঁদার সাহায্যে তোমরা এইভাবে যে কোনো কোণকে অঙ্কন করবে। এরপরে কি আছে, পেন্সিল কম্পাসের সাহায্যে 100 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবে, ঠিক আছে।
তাহলে 180 ডিগ্রি কোণ আঁকা অত্যন্ত সহজ। 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলা হয়, কেননা সরল রেখার মতোই দেখতে হয় ওটা। ঠিক আছে, তাহলে একটা সরল রেখাংশ এঁকে যেখানে তুমি 180 ডিগ্রি কোণ অঙ্কন করতে চাও, পেন্সিল কম্পাসের সাহায্যে জাস্ট বসাবে, তুমি বসাবে পেন্সিল কম্পাসকে এবং ঘুরিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো এটা আমি এটা এখানে হাতে এঁকে দিচ্ছি। তাহলে এই হচ্ছে তোমার 180 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে ও বিন্দুতে 180 ডিগ্রি কোণ। সরল কোণ মানেই সরল রেখার উপরে কোনো বিন্দুতে কোণ। পরিষ্কার তোমরা বুঝতে পারলে? তাহলে এই যে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কনে তোমাদের যে সকল জিনিসগুলোকে মনে রাখতে হবে সেটা তোমাদেরকে একবার বলে দিচ্ছি। রেখাংশ কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা নেই বললেই চলে। আমরা যেটা আঁকি, রেখাংশ হোক বা সরলরেখা হোক, এর শুধু একটাই মাত্রা, শুধু দৈর্ঘ্য। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা যায় তাদের সমবিন্দু সরলরেখা বলে। আমি একেও দেখালাম। স্কেল দিয়ে নির্দিষ্ট মাপে সরলরেখাংশ আঁকা, সেট স্কোয়ার দিয়ে 90 ডিগ্রি কোণ আঁকা আমি দেখালাম। চাঁদা দিয়ে 90 ডিগ্রি কোণ তুমি আঁকতে পারো, যেমনভাবে আমি 70 ডিগ্রি কোণটা অঙ্কন করলাম। পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তচাপ অঙ্কন করে সরল কোণ আঘাত আমি একটু আগেই তোমাদেরকে দেখালাম। তাহলে এখানে নিজে করি যেগুলো আছে সেগুলো তোমরা করে নিও। এরপর একদম শেষ চ্যাপ্টার আমি একটু বলে দিই, প্রতিসাম্য। প্রতিসাম্যতে কী কী বলেছে একবার আলোচনা করে নিই। তাহলে প্রথমে আমি বলি যে এই চ্যাপ্টারটি যদি পড়ো তোমরা, তাহলে কি প্রতিসম ছবি চিনতে পারবে, প্রতিসম ছবির প্রতিসম রেখা অঙ্কন করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে কটি চিত্র দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনটি প্রতিসম আমি বলে দিচ্ছি। তাহলে এখানে একটা যে চিত্রটি দেওয়া আছে সেই চিত্রটিকে মানে এমন করেও আমরা রেখা পাবো না যে রেখার পরিপ্রেক্ষিতে দুটি অংশ সমান হয়। দেখো সহেলি নিচের খাতায় কয়েকটি ছবি আঁকলো, দীপু ওই ছবিগুলো কাঁচি দিয়ে কেটে নিল। সহেলি ছবিগুলি নিয়ে কি করলো দেখি। ঠিক আছে, তাহলে এখানে যে দাগগুলো ডট ডট দেওয়া আছে, তাহলে এই ডট ডট বরাবর যদি এই ছবিটিকে আলাদা আলাদা করা হয় তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে দুদিকে সমান অংশ থাকছে না, তাই এটি প্রতিসম নয়। এখানে যে স্মাইলিটি আছে বা হাসি মুখটি আছে, তাহলে এই যে ডটেড লাইনটা আছে সেই ডটেড লাইন বরাবর যদি একে কেটে নেওয়া হয় তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুদিকে সমান অংশ থাকবে, তাহলে এই চিত্রটিকে আমরা প্রতিসম বলবো। একই রকমভাবে এই যে ত্রিভুজটি আছে, এই ত্রিভুজটিতেও যে ডট 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 লাইনটা আছে সেই লাইন বরাবর যদি আমরা কাঁচি দিয়ে কেটে নিই তাহলে দুদিকে যে ত্রিভুজটির অংশ পড়ে থাকবে তারা একদম হুবহু একই ধরনের হবে, তাই এটা প্রতিসম। কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো ডট ডট যে লাইনটা আছে সেই ডট ডট লাইন বরাবর যদি কাঁচি দিয়ে কাটা হয় তাহলে দুদিকে সমান অংশ থাকবে না, তাই এটা প্রতিসম নয়। একইভাবে এই পেন্সিল কম্পাসকেও যদি ডট ডট লাইন বরাবর কাঁচি দিয়ে কাটা হয় আমরা এক্ষেত্রেও দুদিকে সমান অংশ পাবো না। সহেলি ছবিগুলি নিয়ে মাঝখান দিয়ে ভাঁজ করলো এবং ভাঁজ বরাবর দাগ দিল। দেখা গেলো কোনো ছবিতে দাগের এক পাশের ছবির অংশের সঙ্গে অপর পাশের ছবিটা সম্পূর্ণভাবে হুবহু মিলে গেল, আবার কিছু ছবির ক্ষেত্রে তা মিলল না। আমি যেগুলো বললাম, তাহলে এরকম হুবহু মিলে যাওয়া ছবিকে কি বলবে, আর এই দাগগুলিকে কি বলবে? এই দাগগুলো হচ্ছে এক একটা সরলরেখাংশ। সম্পূর্ণ হুবহু মিলে যাওয়া ছবিকে প্রতিসম বলা হয়, আর এই ছবিগুলির মাঝ বরাবর যে সরেখাগুলি পেলে তোমরা এই ছবির প্রতিসম রেখা বলা হয়। অর্থাৎ যে সকল ক্ষেত্রে প্রতিসম হয়েছে, যেমন এই চিত্রটা আর এই চিত্রটার ক্ষেত্রে প্রতিসম হয়েছে, এবং এই যে রেখাটি তুমি পেলে, যে রেখাটি বরাবর কাঁচি দিয়ে কাটা হয়েছে সেই রেখাটিকে প্রতিসম রেখা বলা হয়। তাহলে এই পাঠ্য বইটিতে তোমাদের এতটুকুই শুধু জানা আছে প্রতিসাম্য সম্বন্ধে। এরপরে অরিজিনাল যে বইটি আছে বা আমাদের মূল যেটা পাঠ্যপুস্তক সেখানে প্রতিসাম্য সম্বন্ধে তোমরা আরও অনেক কিছু শিখবে। আমাদের পূর্বজ্ঞান হিসাবে এইটুকুটা জানলেই হলো। এখানে আমাদের মনে রাখতে হবে প্রতিসম ছবি কোনগুলি এবং কোনগুলি প্রতিসম রেখা। এখানে নিজে করিতে কিছু কিছু জিনিস দেওয়া আছে, তোমরা সেগুলি চেষ্টা করবে নিজেরা। তাহলে আজকের ভিডিওতে আমি পঠন সেতু ষষ্ঠ শ্রেণীর গণিত অংশটি সম্পূর্ণভাবে শেষ করলাম। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমি জাস্ট এর আগের ভিডিওতে প্রথম পার্ট দিয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিতের। তাহলে এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও পঠন সেতু বইটি কিভাবে পড়তে হবে সেটা জানতে পারে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার নেক্সট ভিডিও হচ্ছে পঠন সেতু সপ্তম শ্রেণী। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।